নমস্কার দর্শক শ্রোতা। তো আজ নতুন একটি বিষয় নিয়ে লাইভে আসলাম। আমি অত্যন্ত এক্সাইটেড আজকে এই লাইভ সেশনটা নিয়ে। অ্যাকচুয়ালি এক্সাইটেড কি আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল আর কি, যে কোনো একজন পলিটিক্যাল লিডার যাদের মানে ইন্টারভিউ নেওয়ার। আমি দেখেছিলাম, একটি মুভি দেখেছিলাম, কি নায়ক নাকি ছিল, যে ইয়ের মধ্যে অমরিশ পুরী ছিল, সরি অমরিশ পুরী ছিলেন একজন সিএম, যার করেছিলেন, ইন্টারভিউ নিয়েছিলেন অনিল কাপুর, ঠিক আছে। তো সেই ইন্টারভিউ যে মানে যেটা, সেটা থেকে একটা মনের মধ্যে একটা জেগেছিল যে একজন পলিটিক্যাল লিডার, আমি এরকম কোনো করাপ্টেড কোনো মানে সবাই ভালো, আমি বলবো না কেউ করাপ্টেড, কিন্তু কোনো পার্সনের মানে ইন্টারভিউ নিতে প্রথমত আমি চাই না। মন থেকে খুবই ইচ্ছা ছিল একজন অনেস্ট একজন পার্সনের আমি নেব, ইন্টারভিউ নেব। তো আজকে আপনাদের সম্মুখে আমি প্রস্তুত করতে যাচ্ছি আমার মতো। এটা আপনারা ডিসাইড করবেন আজকে ইন্টারভিউ পর, যে অনেস্ট নাকি কি। আমার বড় দাদা, আমি ওনার সাথে এক স্কুলে পড়েছি, আমি ওনার জুনিয়র ছিলাম। আর আমার সিনিয়র হিসাবে মানে উনি আমার অনেক আগে, উনি এইচএসএলসি এক্সাম পাস আউট করেছিলেন। তাছাড়া আমরা দেখেছি ওনাদেরকে স্কুল জীবনে। তো আমি ব্যক্তিগতভাবে ওনাকে তখন থেকে চিনি, ঠিক আছে। তো আপনারা পরিচয়ের কোনো প্রয়োজন নেই, আপনাদের সবার সুপরিচিত আমাদের জীবিতেশ দাস, এতদ অঞ্চলের আমাদের নিলামবাজার ফারামপাশা জিপির আঞ্চলিক পরিষদ। আমি আমন্ত্রণ করবো দাদাকে ওনার আসন গ্রহণ করার জন্য। আজকের ইন্টারভিউ আমাদের জীবিতেশ দাস আঞ্চলিক পরিষদের সাথে। ধন্যবাদ দাদা, এত স্বল্প সময়ের মধ্যে। আমি হয়তো বা গতকাল রাত্রিবেলা 11টার সময় সম্ভবত আপনাকে আমি আপনাকে বলে নিচ্ছি এখন, মানে ক্যামেরার জন্য আমি আপনাকে বলে দিচ্ছি। নর্মালি তো থাকে তো মধ্যে এত স্বল্প সময়, হয়তো বা কালকে রাত্রেবেলা হয়তো 11টার সময় মেসেজ করেছিলাম। তো এই যে 11টার সময় মেসেজ করার পর এত কুইক রেসপন্স আমি পেয়ে যাব তোমার কাছ থেকে, আমি আশা করিনি। মানে প্রথমত যে জানতাম যে তুমি বর্তমানে 108 বলা হয়, মানে আমরা বলি তোমাকে যে কথা বলার সাথেই অ্যাকশন হয়ে যায়, কিন্তু আমি জানতাম না যে রাত্রেবেলা 11টার সময় বলবো। আমি ভেবেছিলাম হয়তো এক আধ সপ্তাহ লাগবে, যেজন্য আমি এখানে অ্যাকচুয়ালি যেটা আমি যে কোয়েশ্চেনগুলো করবো, অনেকগুলো কোয়েশ্চেন বানিয়েছি তোমার জন্য, যে অনেক টাফ টাফ কোয়েশ্চেন থাকবে। আমি মধ্যে যে কোয়েশ্চেনগুলো প্রিপেয়ার হয়নি বলতে, যে এগুলো কোয়েশ্চেনগুলো আমি একবার পড়বো, মন থেকে আমি তোমাকে জিজ্ঞেস করবো বা এরকম লাগবে, সেজন্য আমার এই মানে ডায়েরিটা আমার সামনে রাখতে হচ্ছে। আমি তোমাকে দেখাবো না এখন কোয়েশ্চেনগুলো, আমি পরে কোয়েশ্চেন যখন করবো তখন তুমি জানতে পারবে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমি করতে চাইবো একটা কোয়েশ্চেন, যে অনেক বড় বড় নিউজ চ্যানেলস রয়েছে মানে বর্তমান সময়ে, আমাদের বরাকবেলি বলো বা এই এত অঞ্চলে অনেক বড় বড় সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা রয়েছে। তো তাদের অনেকের হয়তো বা 50K 100K বা 200K বা 1 মিলিয়নও হতে পারে। তো এরকম এত বড় বড় চ্যানেলগুলো রেখে তুমি আমার চ্যানেলের মধ্যে বা আমার ফেসবুক পেজের মধ্যে ইন্টারভিউ দিতে আসলে কেন? ধন্যবাদ আমার ছোট ভাই বিশ্বজিৎকে। তো আমি ততটা প্রিপেয়ার নই, আমার ফার্স্ট টাইম হবে এটা একটা ইন্টারভিউর মতো যেটা হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে অনেক চ্যানেল আছে, অনেক ইনফ্লুয়েন্সার আছে, অনেক পেজের অনেক ফলোয়ার্সরা আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম মেন্টালিটি নিয়ে বা এরকম একটা কিছু জিনিস নিয়ে গ্রাম পঞ্চায়েতে যারা সিলেকশন হয়েছে ওদেরকে নিয়ে আমি দেখিনি এখন অবধি আমাদের এত অঞ্চলে যে কেউ কিছু একটা ভেবেছে যে আমরা এদের ইন্টারভিউ নেই। আর এটা খুব দরকার আমার মনে হয়। আগামীতেও যারা মানে ইলেকশনের জন্য নামবে ওদেরও প্রিপেয়ার থাকা উচিত যে এরকম কিছু একটা হতে পারে, দে শুড ফেস দিস টাইপ অফ ইন্টারভিউস। এটার জন্য প্রিপেয়ার থাকাটা উচিত। আর এটার মাধ্যমে লোক জানতে পারবে যে আসল কারণ কি, বা আমি এটাকে সাধুবাদ জানাই তোমার এই স্টেপটাকে। আর আমি সবাইকে বলবো যে পেজে ফলোয়ার্স থাকুক চায় না থাকুক, যদি এ ধরনের ইনিশিয়েটিভ কেউ নেয় তাহলে সেটাকে আমাদের সাধুবাদ দিতেই হয়। আমি সেটার জন্য তোমাকে ধন্যবাদ জানাই।
অনেক 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 ধন্যবাদ দাদা। আমাদের অনেক পডকাস্ট চ্যানেল বা দেখেছি আমরা যে অনেক টাকা খরচা করে অ্যাকচুয়ালি। এই যে আমার যে মাইক যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে, এটা হয়তো বা 600 বা 700 টাকা দিয়ে একটি ওয়ার্ড মাইক, এর সাথে একটি ব্লুটুথ মাইক আমার রয়েছে। বাজেট অনেক কম, যেহেতু আমার এত বড় আমি কোনো ইনফ্লুয়েন্সার নই। আঙ্গুলাইজ তো যেহেতু আমি এত বড় কোনো ইনফ্লুয়েন্সার নই, সেজন্য আমার বাজেটও অনেক কম। তাছাড়া আমি এত কম সময়ের মধ্যে যে তুমি রেসপন্স করেছো সেজন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আর তাছাড়া আমরা চলে আসছি আজকে ইন্টারভিউ পালাতে। আমি গুড়িয়ে পেঁচিয়ে কোনো কোয়েশন করবো না, কোনো মাখন লাগানো থাকবে না, ঠিক আছে? কারণ আপনি হয়তো বা জানেন যে আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড, যা বলার আমি মুখের উপরে বলে দিই, ঠিক আছে? মনের মধ্যে একটা আর মুখের মধ্যে একটা থাকে না। সেজন্য অনেকে আমাকে অনেক খারাপও বলে, হ্যাঁ, পছন্দ করে না। কারণ মানে মানুষকে হানি লেপিং করা, যে করা, এরকম মানে আমার মধ্যে নেই, ঠিক আছে? তো সেজন্য অনেকে আমাকে মানে অনেক পোস্ট অথবা আমার দেখতে পারেন যে পোস্ট বা কমেন্ট যেগুলো আমি স্ট্রেট ফরওয়ার্ড করি, যা মুখে আসবে তাই বলে দেবো স্ট্রেট ফরওয়ার্ড, যে আমি এখানে কোনো তোয়াক্কা করবো না কে আমার কি আর কে কি রয়েছে, ঠিক আছে? তো যেটা হয়তো বা ইন ফিউচার আমার জন্য অনেক বড় ইস্যু হয়ে যেতে পারে, কারো মানে চোখে হয়তো বা দুশ্মনও হয়ে যেতে পারি, কারো আমার কোনো ক্ষতিও করতে পারে, কিন্তু আমি সেটা তোয়াক্কা করি না অ্যাকচুয়ালি। যে দুনিয়ার মধ্যে এসেছি আমরা, মানে উপরওয়ালা আমাদেরকে পাঠিয়েছেন একটা কাজের জন্য, হয় কোনো সবারই জীবনেও একটা উদ্দেশ্য থাকে, অথবা আমাকে কোনো একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। আমি এখানে তো কাউকে খুশি করার জন্য আমি এখানে আসি, যে খুশি আমি যদি ভালো কাজ করি হয়তো বা 10 জন খুশি হবে, একজন হয়তো বা অখুশি হতে পারে। এখন সেই একজনের কথা আমি ভেবে যদি যে একজন অখুশি হয়ে যাবে সেজন্য আমি কোনো একটি কাজ করলাম না, সেটা তো হয় না, ঠিক আছে? আচ্ছা, আমি চলে আসছি এখন ইন্টারভিউ প্রথম কোয়েশ্চেন, যে পলিটিক্স বর্তমান সময়ে যেটা বলে একটা গন্দি নালি, যে যে একটা কথা আছে যে যে যায় লঙ্কায় সে হয়ে যায় রাবণ। মানে ভালো থেকে ভালো, সাধু থেকে সাধু ব্যক্তিরা পলিটিক্সে গিয়ে অনেকে বলে যে আমি রাফ ওয়ার্ড ইউজ করছি, মনে কিছু নেবে না, সেটা তোমার জন্য নয় বা কোনো পলিটিক্স নেতাদের জন্য নয়। আমি বলছি যে অনেকে বলে যে সবাই নাকি চুর, যে যায় লঙ্কায় সে রাবণ, রাবণকে এখানে চুরের সাথে কম্পেয়ার করা হচ্ছে। যে কেন, বা তুমি কেন পলিটিক্স জয়েন করেছো? হ্যাঁ, তোমার কি কোনো উদ্দেশ্য রয়েছে যে পলিটিক্স থেকে আমি টাকা ইনকাম করবো? আমি স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন করবো, আমি প্রথম থেকে বলে দিয়েছি যে তোমার কি উদ্দেশ্য, কেন তুমি পলিটিক্স জয়েন করেছো? এখান থেকে কি মানে পয়সা রোজগার করার কোনো ইরাদা রয়েছে, নাকি কিসের জন্য তুমি পলিটিক্সে জয়েন করেছো? এই কোয়েশ্চেন আমি চেষ্টা করব আজকের এই লাইভ সেশনটা আমি আমাদের লোকাল পাবলিকের জন্য আমি সিলেটিতে অ্যান্সার দেব তোমাকে। তো ব্যাপার হয়েছে যে এটা প্রশ্নটা অনেকের আছে যে আমি হঠাৎ করে পলিটিক্সে কেনে, তো ছোটোখাটো বিজনেস নিয়ে আসি, হ্যাপি আছি লাইফে, তো হঠাৎ করে এই দায়িত্বটা কেনে? তো এটার ব্যাপার হয়েছে যে পলিটিক্সে আওয়ার কোনো ইন্টেনশন আসিল না আমার এর আগে, আর আমি জানতাম না যে এরকম কিছু একটা সিচুয়েশন আমার লাইফে ক্রিয়েট হইব। পাবলিকের ডিমান্ড আসিল, কিছু মানুষ আমার ছোট ভাইরা দাদারা তারা কিছু একটা দেখছে হয়তো আমার মধ্যে, যে কোনো একটা পরিবর্তন আনার একটা চিন্তাধারা, এই কারণেই তারা আমার কাছে গেছে। এবং যখন দেখলাম যে তারা সবেরই একটাই চিন্তাধারা যে সমাজ একটু চেঞ্জ হইতো, আর এই চিন্তাধারাটা আমারও সবসময় আছে, তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, সমাজ চেঞ্জ করতে গেলে একলা চেঞ্জ করা যায় না, হয়তো আজকের দিনে সমাজ চেঞ্জ করতে গেলে পলিটিক্স একটা মাধ্যম, একটা ওয়েপন। তো এই কারণে আমি ফাইনালি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, একবার গিয়া দেখি। ব্যাপারটা হচ্ছে লঙ্কায় যায় যায় সে রাবণ, তুমি যেটা কইছো একদম কারেক্ট। এবং পলিটিক্স জয়েন করা মানে সব পলিটিশিয়ানরা চুর, একটা তকমা লাগি যায়, এটা লাগে আমি যথেষ্ট প্রস্তুত। এবং তকমাগুলারে ভুল কীভাবে প্রমাণিত করা যায় এটা লাগে যথেষ্ট চেষ্টা করবো, আর বাকি মানুষে বুঝবো যে কাজে পরিচয় দিব। অনেক সন্তুষ্ট হলাম তোমার এই আনসার থেকে। তো নেক্সট কোয়েশ্চেন,
আমি প্রথমেই বলেছি কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চন থাকবে, অনেক তীক্ষ্ণ বান আমি তোমার উপর ছাড়তে যাচ্ছি যে এর মধ্যে 2-3টি কোয়েশ্চেন আমি একসাথে করে দিচ্ছি। যে প্রথম কোয়েশ্চেন যেমন হোয়াট আর ইউর ইনকাম সোর্সেস, মানে যে বর্তমানে মানুষ এটা করে গ্যাস করে যে কেউ পলিটিক্সে জয়েন করেছে 5 বছর পর দেখবে ও মালামাল হয়ে গিয়েছে। আমি চাই যে তোমার উপর এই কোয়েশ্চেনটা না আসুক, ঠিক আছে? এজ এ ওয়েল উইশার আমি এটা করতে চাইছি যে এর মধ্যে যে কি বলছিলাম 5 বছর পর এখন বর্তমানে তোমার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস কি, 5 বছর পর তোমার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস কি তুমি আমাদের দর্শক শ্রোতাদের সামনে দেখাতে চাইবে, বা এর মধ্যে যে তোমার সম্পত্তি কি রয়েছে না রয়েছে, ঠিক আছে? এটা একটা থাকে এজ এ পাবলিক ফিগার আমাদের তো অনেক সময় দেখাতে হয় যে আমার কতটুকু সম্পত্তি রয়েছে না রয়েছে। আর আমি এই তো মাত্র জয়েন করেছি, 5 বছর পর আমার সম্পত্তি কতটুকু হতে পারে না পারে, তো চেঞ্জেস যেটা হতে পারে। তো হয়তো বা তোমার মানে সোর্স অফ ইনকাম বা অনেক বিজনেস রয়েছে, আমি জানি আর কি একাডেমি একটি রয়েছে বা আরও জিম রয়েছে বা আরও অনেক কিছু রয়েছে, তো সেটা থেকে আমি এই কোয়েশ্চেনটা করছি আর কি। খুব সুন্দর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা প্রতিটা মানে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এটা জানাটা খুবই দরকার। এটা আমিও এর আগে রেজ করছি যে আমরা দেখা যায় ইলেকশনের আগে একটা অ্যামাউন্ট আমরা শো করে আমরা মন্ত্রীরা, এবং 5 বছরের মধ্যে এটা 5 টাইমস বা 10 টাইমস বেশি হয়ে যায় ইনকামগুলো। তো এটার লেগিয়া খুব মানে এই সময় উপযোগী কোয়েশ্চেন। এটা ব্যাপারটা হয়েছে যে আমার বর্তমানে ওয়েলথ যদি তুমি আমার জিগাও তাইলে আমি কইবো যে আমার ব্যাংক ব্যালেন্স হার্ডলি 10-15 হাজার টাকা আছে, যেহেতু রিসেন্টলি ইলেকশন গেছে। তো এখন ব্যাপার হয়েছে যে পাবলিকের সামনে যেটা তুমি তুলে ধরার কথা কইছো, আগামী 5 বছর পরে আমি খুব অ্যাপারেন্ট থাকি সব ব্যাপারে। আমি চেষ্টা করবো পাবলিকের সামনেও ব্যাপারগুলো রিভিল করার, যাতে লোকাল কিছু থাকে না, কারণ আমরা এটা জমা দিতেই লাগবো যদি আমি আগামী 5 বছর পরে যদি ইলেকশন খেলি বা কিছু। আমার নিজস্ব কোনো গাড়ি নাই, কোনো বাইক নাই, কোনো কিছু নাই, আমি মোস্টলি আমি পায়ে হাঁটিয়ে আমি চলাফেরা করি। তো এটার থেকে লাইফস্টাইল হয়তো একটা গ্যাস করা যায় যে আমার লাইফস্টাইলে আমার খুব একটা যে হাই অ্যাম্বিশন বা আমার নিজের লাগিয়া যে কোনো একটা খরচ করা, এটা কোনোদিন প্রেফার করি না বেশি। রাদার আমি আমার বিজনেসে এখনও আমি চাইবো যে আমার পকেট থেকে যাতে লাগে তবুও আমি ইনভেস্ট করি, বাচ্চাটার একটা ভবিষ্যৎ যাতে দিতে পারি, সোসাইটির প্রতিটা মানুষের হেল্পে যাতে আইতে পারি, এতে আমার নিজের লস হয়ে যাক আমার কোনো অসুবিধা হয় না, বা আমি এটা ভাবি না তখন। তো ওইটাই হলো গিয়ে মেইন ব্যাপার, যে ওয়েলথের ব্যাপারে ততটা আমি ফোকাস করি আর না তো করতে চাই। মানুষে বিশ্বাস করে ভোট দিছে, বিশ্বাসটা রাখার চেষ্টা করবো। এটা যদি আমি আমার নিজের ক্ষেত্রে চেষ্টা করি যে নিজের ওয়েলথই বানাইতাম, তাইলে হয়তো আমি পারি। আর আমি মানে আমি জানি না, কোনো শপথ নিছি না, আমার শপথ নেওয়া বাকি আছে। শপথ নেওয়ার পরে হয়তো দেখা যাক যে লঙ্কা গিয়া আমি নিজের রাবণ না প্রুফ করিয়া আমি কতটুকু নিজেরে সৎভাবে রাখতে পারি। আর আমার প্রতিটা অ্যাক্টিভিটিস পাবলিকের সামনে থাকবো। এটা আগামী 5 বছর পরেও আমার ব্যাংক ব্যালেন্সও দেখতে পারবায়, আর আমি পার্সোনালি আমার কতটুকু ওয়েলথ হয়েছে না হয়েছে এটা সব লোকের সম্মুখে এটা আইবই। তো আমার 2টা বিজনেস আছে, একটা তুমি মেনশন করেই লইছো যে আমার একটা জিম আছে, একটা একাডেমি আছে যেখানে গান বাজনা এগুলো শেখানো হয়। তো এই 2টাতেই আপাতত আমার সোর্স অফ ইনকাম। এক্সট্রা আমার কোনো সোর্স অফ ইনকাম এখনও নাই, বাট হয়তো হইতে পারে যে আমি খুব চঞ্চল মাইন্ডেড, আমি একদম সত্যি কথা যেটা বিজনেস আমার বাড়াইতেও পারি, অন্য কিছু বিজনেস। তো আর বিজনেস বাড়ানোটা আমার মুখ্য উদ্দেশ্য নয়। আমার মুখ্য উদ্দেশ্য হইল গিয়া আমি যে বিজনেসই করি এই বিজনেসে আরও কয়েকজনের এমপ্লয়মেন্টের ব্যবস্থা করিয়া দিই। আমি এরকম কোনো বিজনেস করি না যে বিজনেসে খালি নিজের প্রফিট থাকে। আমার বিজনেসে যারা আমার সাথে জড়িত আছে এরা মানে ম্যাক্সিমামই ট্যালেন্টেড টিচার্সরা আছে, জিমেও আমার এখানে ট্যালেন্টেড ট্রেনাররা আছে। তো তারার একটা জীবনের বাঁচার একটা রাস্তা করিয়া দিই। আমি পারি যে জিমে ইনভেস্ট না করে বা নতুন বিজনেসে ইনভেস্ট না করে আমি একটা গাড়ি কিনতাম, একটা লেভিশ লাইফ, একটা ঘর বানাইতাম, প্রত্যেকেরই স্বপ্ন থাকে। বাট আমার স্বপ্নটা একটু ডিফারেন্ট। আমার স্বপ্ন হলো যে আমার নিজের মোটামুটি থাকি জিমু, বাট আমার এখান থেকে যদি আরেকজনই গিয়ে একটা লেভিশ লাইফ বানাইতে পারে, তার মানে তার লাইফটা বোনের আমার থ্রুতে, আমার কাছে এটা বহুত বড় প্রাপ্তি। থ্যাংক ইউ দাদা, অত্যন্ত সন্তুষ্ট হইলাম তোমার মানে যে এই আনসারটা থেকে। তো এখন এই আনসারের মধ্যে আরেকটি কোয়েশ্চেন আমার মাইন্ডের মধ্যে চলে আসলো, ঠিক আছে? তো একটা কোয়েশ্চেন হচ্ছে গিয়ে যে আমরা দেখি বর্তমান সময়ে যে যেই কিনা ইলেকশনের মধ্যে খারাপ হয় তার অনেক টাকা খরচা হয়ে যায়, ঠিক আছে? তো খরচা হয়, তারপর সেখান পাবলিকদের উপর থেকে সেই টাকাগুলো উঠানোর চেষ্টা করে। আমি যদি খরচা করি, আমি যদি ইনভেস্ট করি, তাহলে তো আমি সেখান থেকে টাকা উঠানোর চেষ্টা করব।
এখন আমি ডিরেক্টলি একটা কোয়েশ্চেন তোমাকে করতে চাই যে তোমার কত টাকা খরচা হয়েছে? সত্যি কথা বলতে আমি যখন মানে আমি আগেই বলেছি যে তুমিও আমাকে এরকম প্রশ্ন করছো, এই প্রশ্নগুলোর জন্য আমি একদম প্রিপেয়ার নই, বাট স্টিল আমিও উত্তরটা একদম সত্যি উত্তরগুলো দেবো, যেহেতু এটা লাইভ চলছে। আমরা মানে তুমি চাইলে পারতে এটা ভিডিও করে পরে এডিট করে সেটা দিতে, বাট স্টিল লাইভের মধ্যে সবকিছু জিনিস খোলা থাকা মানে ইনভেস্ট করতে লাগে ইলেকশনের আগে, অ্যান্ড দেন এটা টাকাটা উঠানোর একটা চিন্তাধারা থাকে প্রত্যেকটা পলিটিক্যাল লিডাররা। কথাটা একদম বাস্তব কথা। বাস্তব কথা হচ্ছে যে একটা চিত্র সামনে আসাটা খুবই দরকার। আমাদের এখানে ডেভেলপমেন্ট হয় না, প্রত্যেকেই বলি আমরা ডেভেলপমেন্ট হয় না, বাট ডেভেলপমেন্ট হওয়ার জন্য আমরা কি প্রস্তুত আছি সেটা জানা মানে সেটা পাবলিকের নিজে প্রশ্ন করাটা খুব উচিত। কারণ কিছু মানুষের সাথে আমার পরিচয় হয়েছে ইলেকশনের আগে, তো ওরা আমাকে প্রশ্ন করেছে যে ওরা আমার কাছে ডিমান্ড রেখেছে যে যদি পসিবল হয় তাহলে আমাদের এখানে কিছু টাকা খরচ করতে হবে অ্যান্ড অল দিস থিংস। বাট আমি বরাবরই ছিলাম যে এই ইলেকশনে আমি টাকা দিয়ে ইলেকশন খেলতে চাই না। যা খরচ হয়েছে মোস্টলি খরচ হয়েছে গাড়ি ভাড়া এই সেই এইগুলোতে খরচ অনেক টাকা হয়েছে, সাথে যারা ছিল ওদের একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা বা এইগুলো, কারণ ওরা দৌড়দৌড়ি করছে, ওরা ভালোবেসে করছে, কিন্তু কিছু সময় যায় যে ওদের দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হয় বা এগুলোতে অনেক টাকা খরচ হয়েছে। কিন্তু পলিটিক্সে যে মানে আমার ইলেকশনে যে টাকা দিয়ে ভোট নেওয়া সেটার আমি পুরো বিরুদ্ধে ছিলাম। যখনই এই প্রস্তাবগুলো এসছে আমি মোস্টলি সেগুলোকে ডিনাই করেছি, এবং ডিনাই ইন দ্য সেন্স আমি মোস্টলি বলে দিয়েছি যে আমি রিজেক্ট করে দিয়েছি যে ওদের প্রপোজালটা, আমার তাতে ভোট চাই না, যদি ভালোবেসে ভোট দেওয়ার হয় তাহলে দাও। কারণ ব্যাপারটা হচ্ছে যে আজকে আমার অত সামান্য একটা টাকা গেছে, অনেকের অনেক বেশি টাকা খরচ হয়, সেই টাকাটা উঠাবেই ওরা, মানে কোনো ধরনের কোনো যদি স্কিম আসে বা প্রজেক্ট আসে সেখান থেকে টাকা ওঠানোর একটা চিন্তাধারা রাখবেই, প্রতিটা লিডাররা রাখে, সেটা বলা বাহুল্য, সেটা সবাই জানে, সেখানে লুকোনোর কিছু নেই। তো যদি পাবলিক আমাদের এখানের, আমি একটাই রিকোয়েস্ট করবো এই লাইভের থ্রুতে, যে পাবলিকরা সচেতন হোক, সচেতন না হইলে ডেভেলপমেন্ট হইতো না। এই যে জলে সাফার করে, এই যে কষ্টটা পাইরে, কোনো না কোনো জায়গা নিজেরা দায়ী, মানো চায় না মানো। ইলেকশনের আগে হয়তো কেউ মাদকদ্রব্য সেবন করে, নাইলে কেউ টাকার বিনিময়ে ভোট দিরায়। প্লিজ এই জিনিসগুলো বন্ধ করো, যতক্ষণ অবধি এই জিনিসগুলো বন্ধ হইতো না সোসাইটি ডেভেলপ হইতো না। আমরা সারা জীবন এইভাবেই জলের মধ্যে বা বিভিন্ন দিকে আমরা বিতাড়িত রইব, না কোনো ডেভেলপমেন্ট হইব রোডের বা আশপাশের কোনো জিনিসের, না আমরা সারা জীবন এরকমই থাকবো। আর আমরা গুয়াহাটি বা আদার সিটিসে গেলে আমরা একটা জিনিসই কই, আমরা বাচ্চারা এখান থেকে আইতে চায় না, আমরা রিটার্ন যেতে চাই না, আমরা এরিয়াতে কিচ্ছু নাইটা কোয়াটা যতটুকু ইজি, কারণ বাইরে গিয়া কই তো ওইখানে গিয়া কই, আমিও ব্যাঙ্গালোর আসলাম, করিমগঞ্জে কিচ্ছু নাই, এই ওয়ার্ডটা বারবার শুনছি, নিলামবাজার তো আরও কিচ্ছু নাই। তো কিচ্ছু নাইটা লাগে দায়ী আপনি আমি আমরা সব, আমরা কোনো না কোনো কিছুর ফাঁদে পড়িয়া লোভে পড়িয়া আমরা ভোটটা দিলাম, আর ভোট দেওয়ার আগে যে লোভটা করছি এই লোভের লাগিয়া এখন বিতাড়িত আমরা, মানে লোভে পাপ পাপে মৃত্যু। তো এই কথাটাই আমি মানে আমার যত সব স্টুডেন্টরা রয়েছেন আমি চেষ্টা করি যে ওরা যাতে বুঝতে পারে, আমাদের নেক্সট জেনারেশন যেটা আছে ওটা যাতে মানে ইয়ে হতে পারে, অ্যাওয়ার সচেতন হতে পারে। তো ইয়ের মধ্যে অনেক ইয়ে করলাম, অনেকগুলো টাফ কোয়েশ্চেন আপনার জন্য রেডি করেছি। তো দেখতে লাগছে যেহেতু আমি ইয়ে করিনি, পুরোপুরি প্রিপেয়ার্ড নই এত কম সময়ের মধ্যে। তো নেক্সট কোয়েশ্চেন আমি ইয়ে করেছি যে আপনি যে ইলেকশনের মধ্যে নির্দল প্রার্থী হিসাবে খেলেছেন, সেই নির্দল প্রার্থী হওয়ার পেছনে কারণটা কি? আপনি কি কোনো মানে পার্টির জন্য অ্যাপ্লাই করেননি, যে কোনো পার্টি জয়েন করার জন্য মানে থাকে তো দলীয় টিকিট, সেটার জন্য অ্যাপ্লাই করেননি? বা কি আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে কোন দলের জন্য করেছিলেন, বা করেছেন যদি তাহলে আপনাকে রিজেক্ট করার কারণ কি ছিল? অনেক কোয়েশ্চেন আমরা মানে শুনেছি, তো আপনার মুখ থেকে আমি শুনতে চাই, বলবেন। একটু কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন এটা নিয়েই পুরো ইলেকশনটা গেছে। তো ব্যাপারটা হয়েছে যে আমি শুদ্ধ বাংলা দুটাই মিক্সর, আই এম ভেরি সরি ফর দ্যাট। ব্যাপারটা হয়েছে যে এটা হইল কি একদম আনপ্ল্যান্ড এর লেগে হওয়ার, এরকম প্ল্যান থাকলে হইল না অনেক।
তো দর্শকরা কাছে আমি এটা লেগে দুঃখিত। এই একটা ব্যাপার শুনতে 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 ইলেকশনটা গেছে গিয়া। এটা একটা ইস্যু আছিল যে টিকিট দিয়া তারপরে টিকিট কেন ক্যান্সেল করা হইলো। তোমার প্রশ্নটা আছিল যে আমি কোনো দলের প্রার্থী কেন হইলাম না বা দলের লেগে আমি অ্যাপ্লাই করছি না। প্রত্যেকেই চাইবো যে দলীয় একটা সিম্বল থাকলে তার লাগিয়া জিনিসটা ইজি হয়। আমরা এখানে ভোটের একটা সমীকরণ আছে, হিন্দু মুসলিম। হিন্দু মেজরিটি এরিয়া বিজেপি সিম্বল থাকুক তুমি জিতে যাইবে, মুসলিম মেজরিটি এরিয়া কংগ্রেস সিম্বল থাকুক তোমার জেতার চান্সেস বেশি। এবারে একটু ব্যতিক্রম হয়েছে, আর এই ব্যতিক্রমটা খুবই দরকার আছিল। এই ব্যতিক্রম হইল গিয়া যে আমি নিজেও প্রত্যেকেই, যে আমি আগে খুঁজছি যে প্রত্যেকেই চাই যে দলের একটা টিকিট থাকলে তার লেগে হয়তো কষ্টটা অনেকটা লাঘু হয়ে যায়। তো আমিও দলের কাছে গেছি এবং প্রত্যেকে চাইব যে রুলিং গভর্নমেন্টের এগেনস্টে না গিয়া। তো আমি দলীয় টিকিট বিজেপির টিকিটের লাগে আমি অ্যাপ্লাই করছি এবং কোনো না কোনোভাবে টিকিটের আমি দাবিদার হয়ে গেছিলাম এবং টিকিট আমি পাইও লাইছিলাম। কিন্তু ব্যাপারটা হয়েছে যে এন্ড মোমেন্টে গিয়া আমার টিকিট আটকানি হয়েছে। এটার একটা রিজন কোয়া হয়েছে যে আমি আমার কোনো একটা কমেন্টে সোশ্যাল মিডিয়াতে, যেটা আমরা প্রেজেন্ট মিনিস্টার যে আছেন মিনিস্টারের এগেনস্ট গেছে গিয়া, আমরা এই এরিয়ার মিনিস্টারের এগেনস্টে গেছে গিয়া। তো এর লাগিয়া আমার টিকিটটা আটকানি হয়েছে। কন্ট্রোভার্সিটা এখানে ক্রিয়েট হয়েছে। যদি আমরা এটারে দেখি একটু মানে অন্য অ্যাঙ্গেলে, তাহলে আমরা বর্তমান সিএম যে আছেন, বর্তমান সিএমেও আমি দেখছি যে অনেক সময় কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা কইছেন আমরা প্রেজেন্ট প্রাইম মিনিস্টারের এগেনস্টে। বাট স্টিল আজকের দিনে তাই সিএম, অ্যান্ড আমরা যতটুকু পারি আমরা তাদের রেসপেক্ট করি এজ এস আওয়ার সিএম। তো আমার এই কমেন্টটা আমার মনে হয়েছে না যে খুব বড় একটা ইস্যু যেটা নিয়ে আমার টিকিট আটকানি হয়েছে। বাট স্টিল এখন দলের বড় বড় পদাধিকারীরা তারা আমার এই টিকিট আটকাইছে, তো তারা এই ডিসিশনটা আমি রেসপেক্ট দিই। একটা ইস্যু হয়েছিল, ইস্যুটা আছিল রিগার্ডিং অদিতি মুন্সি সিঙ্গার। অদিতি মুন্সি একটা কনস্টিটুয়েন্সির যতটুকু আমি জানি এমএলএ, এবং কলকাতাতে তখন একটা স্টোরি খুব হাইলাইটেড হয়েছিল, যেটা কলকাতাতে না, যেটা পুরা মানে আমরা ন্যাশনাল লেভেলের একটা চর্চা আছিল এই ইনসিডেন্টটা, যেটা আছিল আরজিকর স্টোরি। সবই জানো, এবং এটা খালি ইন্ডিয়া না, এটা বিশ্ব আলোড়ন হয়েছে এই স্টোরিটা নিয়ে। তো আরজিকর স্টোরিতে একদমই নিশ্চুপ আছিল এই সিঙ্গার পরে আগে তো মানে সিঙ্গার, যদিও তার ক্ষেত্রে সিঙ্গার আগে, বাট পলিটিক্যাল পার্টির এমএলএ। তো এমএলএ হিসাবে প্রত্যেকের একটা এক্সপেকটেশন থাকে। আজকে আমার লাইফেও আমি আগে মিউজিশিয়ান, তারপরে আমি আজকের দিনে আমি দাঁড়াইছি। তো আমার ক্ষেত্রে আজকের দিনে কী হইব যে এখন আমার যে অ্যাক্টিভিটিসগুলো থাকবো, মোস্টলি মানুষ আমার যে পলিটিক্যাল লিডার হিসেবে আমার চিনব, পাবলিক ফিগার হিসেবে। আগে একজন বিজনেসম্যান হিসাবে চিনছে বা একজন মিউজিশিয়ান হিসেবে চিনছে। তো মানুষের এক্সপেকটেশনটা থাকে পলিটিক্সে জয়েন করার পরে যে আমরা এমএলএ বা এমপির কী ধরনের স্টেপ হইব, কারণ তারা রোল মডেল থাকে। আমরা তো বহুত সামান্য ছোট একটা পোস্ট নিয়ে আমরা জিতছি। আমি যেটা মনে করি, সম্পূর্ণ আমার মতামত, যে আমরা যখনই কোনো স্টেপ দিব, আমি যদি বড় কোনো পজিশন হোল্ড করি, আমরা যখনই কোনো স্টেপ দিব খুব বুঝে শুনে দেওয়া উচিত। কারণ আমার এই ফলো করে এই আমার পুরো এন্টায়ার ডিস্ট্রিক্ট, আমার পুরো এন্টায়ার স্টেটের মানুষের, যেহেতু আমি মন্ত্রী। তো তখন অপশনস প্রচুর আসিল, ভারতে সিঙ্গারের অভাব নাই, প্রচুর সিঙ্গার আছে। অদিতি মুন্সির নিয়ে গান গাওয়ানোর একটা প্ল্যান, আর অদিতি মুন্সি ওই এন্টায়ার স্টোরি নিয়ে একদম নিশ্চুপ আসিল। এটা একটা আউটরেজ মানুষের, আর পাবলিক আউটরেজে পাবলিকে অনেক কথা কইতে পারে। আমি তো তখন পাবলিক আসলাম, আমি তো কোনো পলিটিক্যাল লিডার আসলাম না, আর না তো আমার তখন কোনো স্বপ্ন আছে। তো পোস্টটা আমরা মন্ত্রীর বাড়ির আশপাশেরই একজনে করছি। আমি জাস্ট একটা কমেন্ট দিছিলাম। কমেন্টটা হয়তো আইরনিক্যালি আমি কমেন্টটা দিছি। এই কমেন্টটা হয়তো একটা ইস্যু তার কাছে মনে হয়েছে, পার্টির কাছে, এবং পার্টি আমার টিকিট আটকাইছে। তো আমি এটা লাগে দুঃখিত নাই যদিও, বাট একটা সময় একটু কষ্ট পাইছিলাম। বাট আজকে সবার সামনে স্টোরিটা তুলে ধরলাম যে কেন আমি তখন এই কমেন্টটা দিছি। এটা জাস্ট একটা আউটরিচ আসিল, একটা দুঃখ আসিল যে এরকম একজন সিঙ্গার
যে এমএলএ যে কিনা একটা কথাও কইছে না আরজিকর স্টোরি নিয়ে, এরকম একজন সিঙ্গারে আনিয়ে গান গাওয়ান, এটা কতটা উচিত হওয়ার সেই ব্যাপারটা পাবলিকের সামনে আমি আজকের দিনেও তুলিয়া ধরাম। যদি স্টিল আমার ভুল হইয়া থাকে, আমি লাইভের মধ্যে আমি কইলাম যে এটা আমি ভুল হিসেবে মানিয়ে নিলাম না। তো আমি এটার লিগা কোনোভাবেই মানে আমি মনে হয় না যে আমি এটার লিগে দুঃখিত হওয়ার কারণ আছে। আমি কোনোভাবেই এটার লিগা সরি নাই এই ব্যাপারটার লাগিয়া। তো পুরা ইস্যু যেটা সেটা আমরা মানে এখন বুঝতে পারলাম। অত্যন্ত আমি মানে আনন্দিত বলতে পারবো, বা আনন্দিত ইন দ্য সেন্স ওইটা আমি বলতে চাইছি যে এই যেটা সেটা তুমি আমার লাইভের মধ্যে এসে বলেছো। এই স্টোরি আমরা কিন্তু অন্য যত নিউজ চ্যানেলের পর্দায় আমরা দেখেছি সেটা এক্সক্লুসিভ, কিন্তু এটা যে এটা একমাত্র তুমি এখানেই এসেই বলেছো যে অ্যাকচুয়াল রিজন যেটা। তো আমি তো মনে করো এতটুকু আমি জানতাম না, আমি নিজে শুনেও এতটুকু অবাক। তো আশা করি যে যত সব তোমাদের মধ্যে মনোমালিন্য রয়েছে, আমরা সবাই চাই, আমরা জানি যে আমাদের মন্ত্রী উনিও অনেক অ্যাক্টিভ, যে আমাদের এত অঞ্চলের জন্য অনেক কাজ উনি করে যাচ্ছেন, ঠিক আছে। তো আশা করি এই মনোমালিন্যগুলো দূর হবে। আমি আশা করি যে আমাদের এই সমাজের জন্য একটা মানে বৃহত্তর ফিউচার আমরা পেতে যাচ্ছি। এজ এ মানে তোমাকেও আমরা নিজের লিডার হিসেবে, পলিটিক্যাল লিডার হিসেবে পেয়েছি, ওনাকেও আমরা নিজের পলিটিক্যাল লিডার হিসেবে পাচ্ছি। তো আশা করা যাচ্ছে যে এই মনোমালিন্যগুলো দূর হয়ে যাবে, মিসআন্ডারস্ট্যান্ডিং যেগুলো ক্রিয়েট হয়েছিল সেগুলো দূর হয়ে যাবে। আর আশা করি আমরা ভবিষ্যতে তোমাদের সবাইকে একসাথে দেখতে পাবো, ঠিক আছে। তো নেক্সট কোয়েশনের দিকে চলে যাচ্ছি যে তুমি যদি কোনো পলিটিক্যাল পার্টি যদি জয়েন করতে চাও, তাহলে কোন পার্টি জয়েন করবে এবং কেন? প্রশ্নটার লাগে একটু শ্বাস পালাইতে লাগে, কারণ চিন্তার প্রশ্নটা হইলে গিয়া যে স্রোতের বিপরীতে কেউ যাইতে চায় না, তো আমি ওইটার ব্যতিক্রম হইতাম না। তো যে রুলিং পার্টি বর্তমানে চলে এবং আমার একটা বিশাল ভোট মানুষে বিশ্বাস করে আমারে দিছে, আমি চেষ্টা করবো আমি আগামীতে ওইভাবেই নিউট্রাল থাকার চেষ্টা করবো, যেভাবে আমি এখনো নিউট্রাল আছি। আর যদি একান্ত জয়েন করতে লাগে তো সেটা সময়ের উপরে ডিপেন্ড করব, কারণ আমারে মানুষের প্রতিবাদী হিসেবে ভোট দিছে। এবারে ভোটটা একটু ব্যতিক্রম আমার লাগে এটাই যে হয়তো অনেকেই জানো যে বিভিন্ন পার্টিরও একটা প্রেশার আছে এবং বহুত বড় বড় লিডাররাও হয়তো পার্টির হইয়া মানুষের কাছে কথা কইছে যে আমার ভোট না দেওয়ার লাগিয়া। তো মানুষ ব্যতিক্রম এই কারণেই কইরাম, এবারে ভোটটা ব্যতিক্রম এই কারণেই কইরাম যে মানুষ এগুলার ঊর্ধ্বে গিয়া, দলের ঊর্ধ্বে গিয়া মানুষের প্রতিবাদী হিসেবে আমার ভোটটা দিছে। আর আমি চেষ্টা করবো আমি যেখানেই চাই না কেন, আমি যে কোনো দলই জয়েন করি না কেন, আমি আমার প্রতিবাদী কণ্ঠ আমি বন্ধ করতে পারতাম না। হয়তো অনেক সময় দল বিরোধী কথা কইলাবার এগেনস্টে আমার উপরে বহুত ধরনের হেনস্থার শিকারও আমার হইতে লাগতে পারে, কারণ যে কোনো দলেই যাই না কেন আমি কিন্তু পাবলিকের কোনো ধরনের কোনো অসুবিধা, আমি তো একজন পাবলিক, তো আমি পলিটিক্যাল লিডার হয়ে বা যাই, আমি তো একজন পাবলিক, তো আমি সবসময় নিজেরে গ্রাসরুট লেভেলে রাখি আর রাখতে ভালো পাই। বাট এটার মানে এটা নয় যে আমি আমার ঘরের আমার বাবা যদি কোনো ভুল কাজ করেন তো বাবার এগেনস্টে আমি কথা কইতে পারতাম না, বা বাবার আমি ভুলটার শুদ্ধ দেখাইতে পারতাম না। আমি এরকম শিক্ষা পাইছি না। আমার ঘরের শিক্ষাটাও এরকম আছে যে যদি ভুলটা বড়ও করে তবু তোমার ধরিয়া দেওয়ার অধিকার আছে। আজকের দিনেও যদি আমিও ভুল করি তো সোসাইটিতে তুমি আর আমারে এজ এ ছোটো ভাই তুমি আমার দেখাই দিতে পারো আঙ্গুল দিয়া। তো এই জিনিস আমি সবসময় সচেতন থাকবো। আমি আগামীতে যে দলই জয়েন করি না কেন দল এটার ব্যাপারে অ্যাওয়্যার থাকতে লাগবো, যদি আমার তারা অ্যাকসেপ্ট করে, যে তারে অ্যাকসেপ্ট করা মানে প্রতিবাদী কণ্ঠ সহ অ্যাকসেপ্ট করা। এটা হয় বিজেপি হোক, চাই কংগ্রেস হোক, চাই অন্য যে কোনো দল হোক, আমি যে দলেই থাকবো না কেন দলের যদি কোনো আমি দেখি যে দলের এরকম কোনো স্টেপ যেটা পাবলিকের এগেনস্টে যায়, যে বা পাবলিকের ক্ষতি হইতে পারে বা এখানে পাবলিক ততটা বেনিফিটেড হইতো না, আমি এখানে ভয়েস রেজ করবো। ধন্যবাদ দাদা, অনেক মানে সন্তুষ্টজনক এরকম আমি মানে আনসার দেখতে পাচ্ছি। আর আমি দর্শক শ্রোতাদেরকে বলতে চাইবো যারা আমার লাইভ জয়েন করেছেন, আমি শামসুল ভাইকে জিজ্ঞেস করছি কতজন রয়েছেন লাইভের মধ্যে দেখানো? আচ্ছা 18। আচ্ছা, সবাইকে আমি ওয়েলকাম জানাই আমার লাইভের মধ্যে।
আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি এই যে ইন্টারভিউ, যেটা যদি আপনারা ভাবেন যে এটা স্ক্রিপ্টেড, তো ভুল ধারণা। আমি দেখাতে পারবো, স্ক্রিনশট দেখাতে পারবো যে গতকাল রাত্রে 11টার সময় আমার কথা হয়েছে, আর প্রায় মানে আমি প্রিপারেশন করতে করতে আমার প্রায় 3টা সাড়ে 3টার মতো বেজে যায়। এই কোয়েশনগুলো আমি খুঁজে বের করতে করতে, তারপর আরও অনেক কাজ রয়েছে। আপনারা দেখবেন লাইভের মধ্যে যদি জড়িত থাকেন তাহলে আপনারা দেখতে পারবেন যে কতটুকু মানে করতে হয়েছে আজকের এই লাইভের জন্য। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল ফলো করতে পারেন, আর মানে এই লাইভটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন। এরকম লাইভ যদি আরও চান তাহলে কমেন্ট করে জানাবেন যে এরকম আরও অনেক লিডারদেরকে চান, আর যে লিডারদেরকে চান আপনারা ওনার কমেন্ট বক্সে গিয়ে ওনাকে কমেন্ট করবেন যে অমুকের ইন্টারভিউতে যাওয়ার জন্য, আর আমাকেও বলবেন, ঠিক আছে? তাহলে আমি ওনার সাথে কন্ট্যাক্ট করে ওনার সাথে মানে করার ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো নেক্সট আমি চলে আসছি কোয়েশনের মধ্যে যে যদি তুমি কোনো পলিটিক্যাল পার্টি যদি জয়েন না করো তাহলে আমাদের মানে এই জিপির জন্য তুমি কাজ কীভাবে করবে? যে আমরা জানি যে একটু আগে তুমিও বলেছিলে যে স্রোতের প্রতিকূলে গিয়ে কাজ করা অনেক মানে কষ্টকর হয়ে দাঁড়ায়। তো যদি তুমি কোনো পলিটিক্যাল পার্টি যদি জয়েন না করো তাহলে এই জিপির মানুষদের জন্য কিভাবে কাজ করবে? এই জিপির মানুষের লাগিয়া কাজ করা হয়তো একটু কষ্ট হইতে পারে, বাট জিপির মানুষের লেগে কাজ, তো মানুষের ওয়ার্ডটা আছে, ওই মানুষরারে নিয়েই কাজ করবো। আমি যদি দেখি কোনো জায়গায় কোনো বাধা বিপত্তির সম্মুখীন হইলাম, তাইলে আমি আগেও কইছি পাবলিকরে ওই সময়টাতে আমার ইউজ করাটা খুব দরকার হবে। এবং তোমার মতো সচেতন যারা, যে কারণে তুমি আজকে এই লাইভটা মানে অ্যারেঞ্জ করতে পারছো, একটা তোমার ভিতরে একটা গার্ডস আছে, যে গার্ডসের লেগে তুমি এরকম একটা স্টেপ নিছো যে আজকে লাইভ অনেকেই দেখবো এবং অনেক কিছু স্টেপ আমরা এগেনস্টে আইতে পারে। তো তুমি এই গার্ডসটা রাখছো, এর লেগে আমার মনে হয় যে তোমার মতো আরও যারা আছে সোসাইটিতে, অনেক সচেতন নাগরিক আছে, তারা নিয়ে আমার কাজ করতে কোনো অসুবিধা হইতো না। আজকে আমি আমার জিপির লেগিয়া কাজ আনতে যদি আমার আমি সব আগেই কইছি যে আমি তেল মারিয়া রিকোয়েস্ট করিয়া বা পিছে জিন্দাবাদ দিয়া আমি কোনো দিন কেউর পিছে আমি হাঁটছি না, এটার কোনো প্রমাণ কেউ দিতে পারতো না। তো আমি আগামী তো সেম থাকুন, আমি তেল মারিয়া পাও ধরে কাজ আনতে পারতাম না। আমার যদি কাজ, যেটা আমার ন্যায্য কাজ, এটা দিতেই লাগবো। আর এটাতে ন্যায্য কাজ পাইতে গিয়া যদি আমার কোনোদিনও কোনো প্রবলেম হয়, এটার লেগে আমি রেডি রাখবো। তোমার মতো যারা আমার ভোট দিছো, যারা সত্যিকারের চেঞ্জেস চাও সোসাইটিতে, আমি তারা নিয়ে কাজ আনবো। আর কাজগুলোও প্রতিটা কাজ পাবলিকের সামনে রিভিল থাকবো, কত টাকার কাজ হর কিতা হর না হর। আমি কইছি এবার ইলেকশন আমার একটা ইন্টেনশন আছিল যে সব জিনিস রিভিল হইতো আর রিভিল ভালোভাবে হইতো। তো আগামীতেও কাজ করতে আমার মনে না যে খুব একটা বিশেষ প্রবলেম হইব করিয়া। আর সবে যেহেতু পাবলিকে জানে আমি প্রতিবাদী, প্রত্যেক পলিটিক্যাল লিডাররাও বা যেখান থেকে কাজ আইতো, যার থ্রুতে আইতো, এরারও খুব ভালো করে জানা আছে যে কাজটা কারে দিত। তো আমার কাজ যে স্পেশালি আমার মনে হয় না যে আমার খুব একটা বেশি হ্যাসেল হইব এটা কাজটা আনার। কাজ আইব, আর কাজ যদি আয় না তো কীভাবে আনাইতে লাগবো এটা আমি কই দিছি অলরেডি, এটা তুমিও ভালো করে বুঝায়। আমি ওই রাস্তায় গিয়ে কাজ আনবো। ঠিক আছে, অত্যন্ত মানে প্রত্যেকটা আনসার আমি দর্শকদেরকেও জিজ্ঞেস করবো যে আপনাদের কিরকম লাগছে আনসারগুলো, একবার কমেন্ট করে জানাবেন। লাইভ তো দেখতে পাচ্ছেন, তো যদি আপনাদের এই আনসারগুলো যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, ঠিক আছে? আমার অত্যন্ত কিন্তু ভালো লাগছে, মন থেকে বলছি। আর যদি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে বলবেন আমাদেরকে যে আপনাদের এই আনসারগুলো কীরকম লাগছে। আমি তো কোয়েশন আপনারা হয়তো বা দেখছেন যে যতটুকু মানে হওয়া যায়, যত সুতীক্ষ্ণ করা যায় আমি ততটুকু সুতীক্ষ্ণ করার চেষ্টা করছি। এরকম কোনো হানি লেপিং নয়, হানি কোটেড নয়, ঠিক আছে? সুগার কোটেড আমি মানুষ নই, আমি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, যা বলা মুখের উপর স্ট্রেট ফরওয়ার্ড বলবো, ঠিক আছে? তো বলবেন আপনারা যে যদি কোনো যদি থাকে, আর আপনাদেরও যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমি বলছি দর্শক শ্রোতাদেরকে, যদি আপনাদেরও কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটাও করতে পারেন। আচ্ছা, এখন আরেকটি কোয়েশ্চেনে চলে আসছি। আরেকটি কোয়েশ্চেন হচ্ছে গিয়ে মানে যেটা অত্যন্ত ট্রেন্ডিং একটা কোয়েশ্চেন। তো বর্তমানে দেখা যাচ্ছে যে ফ্লাডের মধ্যে অত্যন্ত তোমাকে কাজ করতে, অত্যন্ত পরিশ্রম করতে। তো অনেকে বলছেন যে এটা হয়তো আইবলস অ্যাট্রাক্ট করার জন্য বা পাবলিসিটি স্টান্ট, ঠিক আছে? তো তোমার কাছ থেকে জানতে চাই যে তুমি এত মানে যে ঠিক আছে কাজ করছো, গিয়ে ফিল্ডে গিয়ে কাজ করছো, অনেকে বলছে কাজ তো করছো ঠিক আছে, তাহলে লাইভ করার প্রয়োজন কি? এটাও কোয়েশ্চেন চলে আসে যে লাইভের প্রয়োজন কি? ভিডিও না করে তো চুপচাপ কাজ করা যায়। হয়তো বা অনেকের জেলেসি ফিল হচ্ছে যে
এত ভিউজ যাচ্ছে, হয়তো বা ও আরো পপুলার হয়ে যাচ্ছে, আমি তোমার আনসার দিয়েছি। তারপরও যে লাইভ করার কারণ কি, লাইভ করার কারণ কি, বা মানে এত দৌড়ঝাঁপ করে এত নিউজ চ্যানেল ডাকিয়ে বা এটা কি কোনো পাবলিসিটি স্টান্ট? খুব সুন্দর প্রশ্ন। আনসারটা একদম, যদি আমি নিজেরই প্রশ্ন করি, আনসারটা হইল গিয়া পাবলিসিটি স্টান্ট একদমই না। আর যদি মনে হয় যে আমি আনসারটা অন্যভাবে দিতাম, তাইলে পাবলিসিটি স্টান্ট এটা একদম পাবলিসিটি স্টান্ট, দুইটাই আনসার। এটা হলো একদম না করছি, একটা পজিটিভ কইছি যে এটা পাবলিসিটি স্টান্ট। পাবলিসিটি স্টান্ট তারার লাগিয়া যারা আগামীতে এই পোস্টগুলাতে আইব, তারা এটা জানা উচিত যে এইবার এপিএ কতটুকু কাজ করে। তো আমরাও এইভাবে প্রিপেয়ার হইয়া যাইতাম। আজকে লাইভটাও যে এটাও একটা আমি করবো যে পাবলিসিটি স্টান্টের মধ্যে পড়েন, যে এইরকম প্রস্তুত হওয়া উচিত আমার, যে আমি কিতা কথা কইতাম বা কিতা কতটুকু কর্ম। এখন ব্যাপার হয়েছে যে এটা আমি গতকালকে একটা লাইভে আমি কইছি, যেখানেই গেছি আমি ইলেকশনের আগে মানুষের কাছে একটা কথাই শুনছি প্রতিটা জায়গায়, এটা সত্যি কথা, আমার এটা মানে আজকে কইতে বাধ্য আমি, এক্সকিউজ মি। তো একটা জিনিস কইছে প্রতিটা জায়গায়, একটা মানুষের একটাই কথা আছিল, আমার পার্সোনালি কিচ্ছু লাগে না দাদা, আমরা বিপদ আপদে তোমারে পাইতাম। এই কথাটা কোনো না কোনোভাবে আমার ভিতরে টাচ করছে। বিপদ আপদে পাইতো মানে কিতা, মানুষের ক্ষেত্রে সবসময় চাইনি যে বিপদ আপদে গিয়ে কেউ করে টাকা দিত, সবসময় চাইনি যে কেউ গিয়া আমার জিনিসপত্র দিলাইতো। বিপদ আপদে পাওয়ার একটাই কথা মানুষে কয়। আর আরেকটা প্রভাবের মতো হয়ে গেছে, যেটা আমি কালকে কইছিলাম, যে এপি তো এটা পোস্টর তো মানুষের খুঁজেও পাওয়া যায় না, মানে এপি খুঁজেও পাওয়া যায় না, এটা একটা প্রভাব হয়ে গেছে, এপি খুঁজে পাওয়া যায় না। এটারে কিরকম রং প্রুফ করতে লাগে বা এটারে ভুল কীভাবে মানে প্রুফ করতে লাগে, এটার লাগেই আমার এই ওয়ার্ক, এই আমার জার্নিটা। আমি প্রতিটা মানুষের কাছে যাইলাম। আর মানুষের একটা জিনিস যেটা কইছে না, যে বিপদ আপদে আমরা পাইতাম, মানুষের কিন্তু এটা কইছে না দাদা আমার মানে খুশির সময় পাইতাম। মানুষের এক্সপেকটেশন সবসময় এটাই থাকে, আমরা নিজেও দেখছি। বাসাতে যদি কোনো ধরনের কোনো অঘটন ঘটে তখনই মানুষের প্রয়োজন হয়। আর মানুষ এটাই মনে রাখে, দেখবা তুমি অনেক সময় দেখবা অনেক মানুষে পোস্ট করে বিপদ মানুষ চেনা যায়, বা বহুত ধরনের পোস্ট হয় বহুত কাছের মানুষটা চিনলাম। তো এই যে ওয়ার্ডগুলা কোনোদিন এগুলারে মাথার মধ্যে চিন্তা করে দেখছো নি, এই কথাগুলা কেন কয় মানুষে, মানে বিপদটারে মানুষে আরেকজন যদি সামনে আই যায় তখন এ বাটিয়ে নিতে পারবো বিপদটারে, হে তার দুঃখটারে ওই সময়টাতে হে এটা মানে সমানভাবে এটা শেয়ার করতে পারবো। তো শেয়ার করার লাগিয়া আমার এই যাত্রাটা, ব্যাপারটা হয়েছে গিয়া যে আমি আজকে হয়তো আমি যে ব্যাংক ব্যালেন্স কইছি, তোমার প্রথম প্রশ্ন যেটা করছো, আমি কইছি আমার ব্যাংক ব্যালেন্স হার্ডলি 10 থেকে 15 হাজার টাকা হইব, যদি সব আমি খুলিয়া দেখাইতেও পারবো, তোমার গুগল পে বা এগুলার মধ্যে আছে। তো এটা দিয়ে তো আমি আমার জিপির 8,000 মানুষের আমি খুশি রাখতে পারতাম না। বাবার প্রপার্টি থাকতে পারে, বাবা আমার টিচার আসলা, খুব একটা প্রপার্টি নাই, টুকটাক থাকতে পারে বাবার, এটা আমার নাই। তো এখন আমি বাবার প্রপার্টি বা আমার প্রপার্টি বেশি মানুষকে খুশি করাটা তো এটা কোনোভাবে এটা মানে একটা মানে ওয়াইজ ডিসিশন হইতো না এটা। তবু যতটুকু পারলাম আমি আমার চেষ্টা থেকে করলাম। এরপরে ব্যাপারটা হয়েছে যে মানুষের যদি আমি একটা বেলা কিছু দেইও, এটা হার্ডলি 1 বেলা থেকে 2 বেলা পর্যন্ত আমি তার খাওয়ার ব্যবস্থা করে দিতে পারবো। বাট এই যে সময়টা দেখবা, একটা ভালো করে খেয়াল করে দেখবা যে ত্রাণ যারা বাটের বা যেগুলা অর্গানাইজেশন যার তার পাশে, ওই অর্গানাইজেশনগুলো এক টাইমই যার তার কাছে, না তো বারবার সেম জায়গাতে যার, এক টাইমই যার। এক টাইমে গিয়া হার্ডলি ওই একটা দিনের বা একটা উইকের খাওয়ার ব্যবস্থা করে, বাকি কিতা করতে লাগবো তার, ওই ঘরে যতই প্রবলেম ফেস করুক তারা ঘরতেই বার হইতে লাগবো, তারা কাজ করতে লাগবে, এরপরে তারা খাইতো। তো আমি ভাবলাম যে আমার কাছে যেহেতু এখন ফিনান্সিয়াল অতটা স্টেবিলিটি নাই, তো আমি তার পাশে গিয়া দাঁড়াই, তারা যাতে এটা ফিল করে, তারা যেটা কইছিল আমার যে দুঃখে সুখে যাতে তোমার পাওয়া যায়, যে সুখটাতে চেষ্টা করি যাওয়ার, বা দুঃখটাতে বেশি যাওয়ার চেষ্টা করবো। কারণ হইল গিয়া যে তখন তার ভিতরে যে দুঃখটা আছে কেউ তো পান না নিহে এই সময়টা, যে দেখাই তো আমার দিকে দেখো কিতা অবস্থা, ওইদিকে দেখো কিতা অবস্থা, ও দেখানির সময়টা যদি হে আমারে পায়, তাইলে হয়তো হে কইতে পারবো যে অমুক আইয়া গেছে, অ্যাটলিস্ট আমরা দেখিয়া গেছে, তার ভিতরে একটা তাসাল্লি থাকবো যে মনে হয় কিছু না কিছু একটা করবো আমার লাগিয়া।
আমি কতটুকু করতে পারবো আমি নিজেও জানি না, বাট এই যে তসল্লি তার মনে সাময়িক সময় লাগিয়া, এটা আমার লাগে বহুত বড় প্রাপ্তি। তো আমি চেষ্টা করি আর তার কাছে পৌঁছার, তার কাছে যাওয়ার, তারা এটা ফিল করানির যে রাত্রে হোক চাই দিন হোক, তুমি যখন ডাকবাই অ্যাটলিস্ট চেষ্টা করবো আমি থাকার। একসাথে যদি 10 জনে ডাকে 10 জনের কাছে যাইতে পারতাম না, বাট যেখানে প্রয়োজন বেশি থাকবো 10 জনের কাছে যাইতে লাগলো। আমি আমার যারা আমার সাথে খাটছে এবার ইলেকশনে, তারাও ততটাই প্রস্তুত, এরকম নাই যে খালি আমি যাইলাম, তারাই ততটাই প্রস্তুত যে তারাও প্রতিটা জায়গায় যার। ক্রেডিট আমি একলা নিলে হইতো না, ক্রেডিট এই এন্টায়ার টিমের, ক্রেডিট তোমরা সবের যারা আমার ভোট দিছো, এরা প্রত্যেকেই প্রস্তুত আছো যে কোনো যদি দরকার পড়ে আমি যাইমু। যারা যে এনজিওগুলা যারা নিজের পকেট থেকেও মানে ত্রাণ দেয় বা যেটাই দেয়, আমি তারারে মন থেকে তারারে ধন্যবাদ জানাই, তারার কাজগুলারে আমি সাধুবাদ জানাই। আগামীতেও যাতে তারা এরকম পাশে দাঁড়ায়, আর আজকের দিনও আমি নাই যারাই তারার কাছে আমি তারারে যথেষ্ট রেসপেক্ট করি। আর আমি যদি এখন কেউ মনে করে পাবলিসিটি স্টান্ট বা ভিডিও করার রিজন একটাই, আগামীতেও যারা এই পোস্টগুলা লেগে আইব তারা প্রিপেয়ার হয়ে আইতো যে আমরা কাজ করতে লাগবো, আর কিচ্ছু নাই। ধন্যবাদ দাদা, অত্যন্ত সুন্দর একটা আনসার। আপনার কাছ থেকে আমরা যেরকম আশা করেছিলাম সেরকমই একটা আনসার পেলাম। তো এর মধ্যে তারপর আরও দুটি কোয়েশ্চেন রয়েছে, মানে আমাদের এত অঞ্চলের প্রবলেমস নিয়ে। তো প্রবলেমসের মধ্যে একটা প্রবলেম হচ্ছে গিয়ে যে আপনি হয়তো বা ছোটোবেলা থেকে দেখে আসছেন যে যত সব মানুষেরা রয়েছেন, মানে এই নিলামবাজার বাজার এরিয়াটা অত্যন্ত মানে আবর্জনায় পুরো, মানে এই একদিকে মানুষ যদি একজন বাইরে থেকে কোনো একজন মানুষ যদি আসে তাহলে নাকের মধ্যে রুমাল দিয়ে হাঁটতে হয়, যেটা সত্যি কথা, বাস্তবিকতা সেটা একটু খারাপ লাগতে পারে হয়তো বা, কিন্তু এত মানে দুর্গন্ধ পুরো বাজারের মধ্যে। আমি কোনো এরিয়া আমি মানে বলছি না যে আপনি যদি ফিল্ডের সামনে যদি যান, এখানে গার্বেজ ডাম্প করা হয়। তারপর এই যে ন্যাশনাল স্কুল যেখানে রয়েছে সেখানে যাওয়ার পর সেম প্রবলেম। তাছাড়া দেখতে পাবেন যে যত সব মানুষেরা রয়েছে, মানুষের জন্য কোনো পাবলিক টয়লেট ইউরিনালের কোনো ব্যবস্থা নেই। মানুষের যত সব মানুষ আপনি দেখতে পাবেন সবাই কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে মলত্যাগ বা মূত্রত্যাগ করে থাকেন। আর এটা প্রায় সময়, এটা যদিও আমি লাইভে নিতে পারবো না বা করতে পারবো না, কারণ এটা অনেক প্রাইভেসি ব্যাপার রয়েছে, তো সেটা করা ঠিক নয় অ্যাকচুয়ালি। আর মধ্যে দেখতে পারবেন যে এরকম ইনসিডেন্ট অনেক দেখা যায়, আমি অনেক এক্সাম্পল দিতে পারবো, ঠিক আছে? আর আপনি নিজেও মানে হয়তো বা দেখেছেন এগুলো। আর আমি বিশেষ করে বর্তমানে মানে এসভিতে যাচ্ছি, বর্তমানে আমার তো স্কুল বন্ধ করে দিয়েছি, আর এসভির মধ্যে যাচ্ছি এজ এ গেস্ট ফ্যাকাল্টি। তো একটা জিনিস আমি কয়েকদিন থেকে লক্ষ্য করলাম যে এটা আমাদের সময়ও ছিল। আমি ভেবেছিলাম যে এখানে যখন মানে ব্লকের রাস্তা হয়ে গিয়েছে তখন হয়তো বা এটা ঠিক হয়ে গেছে, মানুষের দিকে যায় না, কিন্তু এখনও দেখতে পেলাম যে এই ব্লকের রাস্তার পাশ দিয়ে মানুষরা কি করে এত সুন্দর তাদের জন্য মানে টয়লেটের সিট যেমন আর কি, ব্লকের রাস্তার উপর বসে সাইডের মধ্যে মলত্যাগ করবে। তো এ ব্যাপারে যদি আমি এটাও বলছি তোমাকে, যদি এদিকে যদি আমাদের যদি থাকতো পাবলিক টয়লেট যদি থাকতো, মানে হয়তো বা বাজারের এই সাইডে একটা ওই সাইডে একটা যদি এরকম যদি থাকতো তাহলে হয়তো বা মানুষ যেত না। তো ইউরিনাল যদি থাকতো তাহলে যেত না। তো এটাও বলছি, আর সাথে এটাও বলছি, দেখুন যে এস্টাবলিশ করা সলিউশন নয়। যদি আজকে মনে করো এস্টাবলিশ হয়ে গেল কিন্তু এগুলো ক্লিন নয়, কোনো মানুষ এখানে গিয়ে পা রাখতে পারছে না, তো সেটার জন্য কি তুমি মানে যদি এস্টাবলিশ যদি করা যায় কি যাবে কি করবে, বা যদি এগুলো যদি এস্টাবলিশ করা তাহলে সেগুলো ক্লিন রাখার জন্য মানুষ কি তুমি অ্যাপয়েন্ট করবে? তাছাড়া মনে করো যে যদি এই বাজারে যত সব কাঁচরা যেগুলো আছে সেগুলো ডাম্পিং সম্বন্ধে কি মানে তোমার মনের মধ্যে প্ল্যানিং রয়েছে বা কি তুমি আশা করছো? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি ধন্যবাদ জানাইলাম যে এরকম একটা প্রশ্ন তুমি রেজ করছো। ব্যাপারটা হয়েছে যে এটা নিয়ে বাজার যেহেতু আমরা জেডপিসি, আমরা রাজাদা তত্ত্বাবধানে থাকবো যতটুকু আমি জানি এখন অবধি। আমি এটা নিয়ে রাজাদার সাথে ডিসকাস করবো। আমার পরবর্তী স্টেপটাই এটা আসলে অ্যাকচুয়ালি আমি অলরেডি এটা নিয়ে একটা অ্যাপ্লিকেশন বানাইয়া ছাড়ছি, কিন্তু ডিউ টু ফ্লাড আমি এটা মানে হোল্ডে রাখছি। তো যেটা তুমি কইছো যে ন্যাশনাল স্কুল, এটা এক্স্যাক্টলি ন্যাশনাল স্কুল তো আছে, বাট আমার বাড়ির সামনে গার্বেজ ডাম্পিং হয়, তো কইতে লজ্জা নাই। এর আগেও অনেকবার 2-3 বার এটা নিয়ে আওয়াজ উঠানো হয়েছে। দেখা গেছে সার্কেল অফিসারের সাথে বওয়ার পরে যে প্রপার কোনো
জায়গা নাই এরকম যেখানে নিয়ে আমরা ফালাইতে পারি আমরা আমরা সার্কেলের আন্ডারে। তো এবার আবার ওইটা নিয়ে ডিসকাস করবো, যেহেতু এখন আমি একটু একটা পজিশনে আইছি এবং মানুষের এক্সপেকটেশন আছে। আগে হয়তো আমার নিজের দরকারে লেগে আমি গেছি, সার্কেল অফিসারের সাথে কথা কইছি, কোনো সলিউশন বার করতে পারছি না। এবার পাবলিকের লাগিয়া, কারণ বাচ্চারা অসুস্থ হওয়ার চান্সেস বেশি, স্কুল যেহেতু কিনারে, কলেজও কিনারে, আশপাশে দোকানদার আছে, অনেক ফ্যামিলিজ আছে। বাজারের ব্যাপারটা কিছু মানুষের দেখো, মানুষের নেচার চেঞ্জ করতে লাগবো। আজকে যখন আমরা বাইরে যাই, আমরা যদি সামান্য আমরা ক্রস করি, তো এই গাড়িগুলার মানে এই যে ন্যাশনাল হাইওয়ে যেটা, এটা দিয়েই ত্রিপুরা রাস্তাটা যায়। কিন্তু আমরা যদি ত্রিপুরা যাই, গিয়া দেখি অনেক ক্লিন আছে, কিন্তু শহরগুলা পসিবল হর একটা সিস্টেমেটিক ওয়েতে চলে, গতি কিন্তু পসিবল হর। আজকে আমিও আমারই ভোট দিছো কেটা লেগিয়া, একটা চেঞ্জেস আনার লাগিয়া। তো এই চেঞ্জেসটা কিভাবে আনা যায় এটা নিয়ে ডিসকাস করবো আমরা জেডপিসির দাদার সাথে, রাজাদার সাথে, সার্কেল অফিসারের সাথে, প্রয়োজনে ডিসির সাথে, আমরা এমএলএ স্যারের সাথে, যারাই এখানে আছে এই এরিয়ার, যারা আন্ডারে, যারা কন্ট্রোলে আছে, আমরা মন্ত্রীর সাথেও আমি তার সাথে দেখা করবো এবং কিতা সলিউশন বার করা যায় এটা নিয়ে, এটার একটা চিন্তাধারা যাইমু। ডাম্পিং, রিগার্ডিং গার্বেজ ডাম্পিং, এমন একটা জায়গায় যাইতো যেখানে দেখো ইন্ডিয়াতে পপুলেশন জানাই আছে 140 কোটির উপরে, যেনই যে ভালা নিব এর আশপাশ কোনো না কোনো জায়গায় মানুষ থাকবো। বাট এটাই যাতে ওটা স্কুল কলেজের বাচ্চারা ইফেক্ট না করে, বা আশপাশে শিক্ষা প্রতিষ্ঠানে যাতে কোনো মানে এই ধরনের কোনো ইফেক্ট না হয়, এটা চেষ্টা করবো, এটা চিন্তা রাখবো মাথার মধ্যে। বাজারের ব্যাপারে যেটা কইছো তুমি, যে দুর্গন্ধ বা এগুলো আমরা রেগুলার পরিষ্কার করার লেগে আমরা, যেটা তুমি কইছো যে আমরা কিছু মানুষ রিক্রুট করতে লাগবো, এবং এটার লেগে গাঁও পঞ্চায়েত হোক বা সার্কেল হোক, যেখান থেকে সম্ভব এখান থেকে একটা স্যালারি ব্যবস্থা করিয়া তারা দিতে লাগবো। মানুষের তখনই কাজ করব মন দিয়া যখন তার এখান থেকে একটা আয়ের রাস্তা থাকবো। প্রতিটা মানুষ, চাই হে ক্লিনার হোক, চাই যে কোনো কেউ, সম্পর্ক সবের সাথে, কাজের সম্পর্ক সবের সাথে পয়সা। তো যদি পয়সা দেওয়ার ব্যাপারটা যদি মানে ব্যবস্থা করা যায়, এটা লেগে কতটুকু দৌড়াইতে লাগে আমি দৌড়াইমু। যদি পয়সা দিয়ে মানুষ রিক্রুট করা যায়, আজকে দেখো তুমি যেটা খোঁজো যে ব্লকের রাস্তার উপরে দাঁড়াইয়া মলত্যাগ করে, এটা মানুষের নেচার। আমরা মানুষের নেচারগুলো চেঞ্জ করতে লাগবো। আমরা যখন বাইরে যাইলাম, গিয়া দেখলাম যে রাস্তাগুলো কত ক্লিন, পরিষ্কার করে। দুবাই কেউ গেছে, দুবাই থেকে ইয়া কর কি ক্লিন ক্লিন, কিন্তু ওই দেখবাই হয়তো তারই আশপাশে কোনো মানুষ আছে যারা এখানে রাস্তার মধ্যে ব্লকে দাঁড়াইয়া মানে কেউ প্রস্রাব করে, তো কেউ মলত্যাগ করে। তো এইগুলো জিনিস, এই মেন্টালিটিগুলো আমরা চেঞ্জ করতে লাগবো। একটা পাবলিক অ্যাওয়ারনেসের দরকার আছে, এটা লাগে এটা নিয়ে পাবলিকের সাথে বইমু যে কীরকম পরিষ্কার রাখা যায়, বা আশপাশে যখন তুমি এরকম কিছু দেখবো আমরা এটা প্রতিবাদ করবো, এখানে এরকম করিও না। কারণ এটা বিজ্ঞাপন লাগাইয়া প্রস্রাব করিবেন না, আরতা করিবেন না, এটা বিজ্ঞাপন লাগাই কোনো কাজ হইতো না। কাজ হইতে গেলে স্ট্রিক্টলি হইতে লাগবো, এবং স্ট্রিক্টলি হইতে গেলে পাবলিক জাগরণ করতে লাগবো। এটা অ্যাওয়্যার পাবলিক আমরা এখানে আমি ক্রিয়েট করার চেষ্টা করবো, একটা অ্যাওয়ারনেস পাবলিক এখানে অ্যাওয়্যার থাকতে লাগবো। আর পাবলিক টয়লেটের লাগে যতটুকু দৌড়ানি লাগে পাবলিক টয়লেটের ব্যবস্থা করতে, কিন্তু এরপরে দেখবা পাবলিক টয়লেট রাখিয়া মানুষের কিনারে দাঁড়িয়ে পেচ্ছাপ করবো। ওইসব মানুষে শনাক্ত করিয়া তারারে প্রয়োজনে তারা রেগেছে বিহিত স্টেপ নিয়া তারা এটা বুঝিয়ে দিতে লাগবে যে এই জায়গাটা তোমার প্রস্রাব করার জায়গা নাই, যদি জায়গা থাকে প্রপারলি তাহলে এই জায়গাটা ইউটিলাইজ করো। তো কিভাবে এটা করা যায়, এটা একদিনের ব্যাপার নয়, আমার কাছে 5 বছর সময় আছে। এই 5 বছর সময়ের মধ্যে যে প্রশ্নটা তুমি করছো, এটা কোনো না কোনোভাবে নিলাম বাজার আমি করিয়া দেখাই মুই, এটা আমার একটা কমিটমেন্ট রইল এখানে। আর এটার লাগে যতটুকু দৌড়াইতে লাগে আমি আগেও কইছি, যদি আমি দেখি মানে মানে কথা কইয়া যে আমরা মানে উপরের লেভেল থেকে কোনো ধরনের কোনো সাপোর্ট পাইলাম না, তো সাপোর্ট একটাই পাবলিক। আমি পাবলিক নিয়ে যতটুকু দৌড়াই লাগে আমি ক্রাউড ফান্ডিং করবো, করে পাবলিক টয়লেট বানাইমু, ক্রাউড ফান্ডিং করবো, করিয়া এই জায়গাগুলো পরিষ্কার করাইমু, বাট করাইমু, এটা শিওর। অত্যন্ত ধন্যবাদ দাদা। আমি যেভাবে বলছিলাম সব পাবলিকদেরকে, আপনারা কমেন্ট করে একবার জানাবেন যে আনসারগুলো কীরকম লাগছে আপনাদের। এগুলো যদি আপনার যদি মনে হয় যে স্ক্রিপ্টেড, আমি এখনও কিন্তু আমার যে রেকর্ডিং যেগুলো রয়েছে, বা রেকর্ডিং মানে যে আমার কালকে কয়টার সময় ইনভাইট করেছিলাম সেগুলো আমি দেখাতে পারি। রাত্রে 11:30টার সময় মেসেজ দিয়েছিলাম দাদাকে যে একটা ইন্টারভিউ করবো তোমার সাথে। আর আজ বর্তমানে মানে 3টা বাজছে, 2টার সময় দাদা এখানে এসেছিলেন যখন আমরা লাইভ শুরু করেছি, ঠিক আছে। তো এত বিজি শিডিউলের মধ্যে যে উনি আমার জন্য এই 1 ঘন্টা বা আধা ঘন্টা সময় বের করেছেন, সেটার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। চলে আসছি আমাদের নেক্সট কোয়েশনের মধ্যে। সময় নষ্ট করবো না, অত্যন্ত ভ্যালুয়েবল টাইম, কারণ অনেক মানুষেরা হয়তো বা এই সময়ের মধ্যে বিপদে রয়েছে, তো তোমার হেল্পের প্রয়োজন রয়েছে। তো নেক্সট কোয়েশন ছিল যে আচ্ছা, তো নেক্সট কোয়েশন আমাদের বলছিলাম তোমার যে এই আনসার যেটা
সেই আনসারের মধ্যে আমার একটি কোয়েশ্চেন এসেছিল আমার মাইন্ডের মধ্যে আর কি, যে গার্বেজ ডাম্পিংয়ের যে ব্যাপার, যেটা গার্বেজ ডাম্পিংয়ের ব্যাপারে আমাদের আমার চেনা মতো একটি এখানে বনুগ্রামের সাইডে একটা মানে যেটাকে আমাদের গাওয়ালি ভাষাতে বলে আওর, যে বলে ফলৌলির আওর, ঠিক আছে, এখানে রয়েছে, যেখানে বর্ষার দিনে অনেক জল হয়, ঠিক আছে, বর্ষার দিনে অনেক জল হয়। বর্ষার দিনে জল হয়, তো আমি একটা জিনিস সাজেস্ট করবো আর কি, যদি মনে হয় যে না এটা করা যাবে, তো ডাস্টবিন মনে করো কয়েকটা কিছু ডাস্টবিন আমাদের রাখতে হবে, যেগুলোর মধ্যে মানে প্লাস্টিক যেগুলো নন বায়োডিগ্রেডেবল যেটা বলে, যেটা সেটা পৃথক রাখার, আর যেটা বায়োডিগ্রেডেবল যেটা সেটা পৃথক রাখার। আর এরকম যেগুলো রয়েছে সেগুলোকে ওইখানে যদি আমরা ডাম্প করে দিই, সেটা মানে মাছের খাদ্য হিসাবে ব্যবহার হতে পারবে, যদি এখানে মাছ যদি থাকে তাহলে মাছের খাবার হিসাবেও ব্যবহার হতে পারবে। তাছাড়া এই এরিয়ার যে আশপাশ, যে এখানে অনেক কম মানুষ, কারণ এটা বন্যার সময় প্লাবিত হয়ে যায়, ঠিক আছে, তো এই এরিয়াটা যদি আমরা আমাদের মানে ডাম্পিংয়ের জন্য, হয়তো বা একটু ডিস্টেন্স হবে আমাদের এখান থেকে, কিন্তু এখানে যদি ডাম্প যদি করা যায়, তো হয়তো বা আমাদের এই এরিয়া যেটা সেটা মানে ক্লিন এয়ার আমরা ব্রিথ করতে পারবো, ব্রিথ ইন করতে পারবো, ঠিক আছে। তাছাড়া আরেকটা জিনিস ফুললির আবহাওয়াতে আমার মাইন্ডের মধ্যে একটা কথা আসছে মাথার মধ্যে, যে আমরা দেখি যে আমরা প্রায় সময় ছাত্রছাত্রীদেরকে নিয়ে অনেক ট্যুরে বা যে এডুকেশনাল ট্যুর এক্সকারশনে আমরা যাই, কিন্তু আমাদেরকে যেতে হয় কোথায় জানেন, যে হয় আগরতলা নয়তো বা গুয়াহাটি, এরকম কোনো জায়গাতে, কিন্তু দেখা যায় যে ছোটো ছোটো কচিকাচা স্টুডেন্টরা, ওদেরকে নিয়ে তো দূর যাওয়া যায় না, ঠিক আছে। তো এই এরিয়ার মধ্যে এরকম কোনো কিছু নেই যেখানে ছাত্রদেরকে দেখানোর মতো শিক্ষণীয় বা ওদের অ্যামিউজমেন্ট পার্ক টাইপ বা এরকম কোনো কিছু ইয়ে নেই, ঠিক আছে। এখন এগুলো থেকে কি হয়, আমাদের মানে যে ট্যুরিজমও একটু বুস্ট আপ হয়, যে আমাদের এই অঞ্চলে যেসব মানুষরা রয়েছে, তুমি হয়তো বা দেখতেই পাচ্ছ, মানুষের কাছে যাচ্ছ, দেখছো যে অনেক মানুষরা মৎস্য পালন করে, মৎস্যজীবী অনেক মানুষ, যে এই যে বন্যা আসছে বছরের পর বছর, তাদের কতটুকু লস হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু একটা অনেক বড় সোশ্যাল ইস্যু, যে যখন মানুষের ফাইন্যান্সিয়াল লস হয়, তখন তারা দুর্নীতির দিকে অগ্রসর হয়, তখন কেউ হয়তো বা চুরি করে, তখন কেউ হয়তো বা অনেক বড় বড় স্টেপ নিয়ে নেয়, ঠিক আছে। তো আমি একটা জিনিস বলবো, যে এই যে যেটা বন্যার জলের যে সমস্যা রয়েছে, সেটা যদি আমরা কোনোভাবে এই যে হাওর যেটা, এটাকে একটু ডিপ করে, একটু গভীর করে, এখানে যদি আমরা একটা ওয়াটার পার্ক যদি ক্রিয়েট করার চেষ্টা করি, ঠিক আছে। তাছাড়া যে এখানের মধ্যে যে যেটা রয়েছে, যদি যেটা আমাদের মানে সরকারি প্রপার্টি যদি হয়, সরকারি প্রপার্টি হলে এটাকে আমরা যদি একটা ওয়াটার পার্ক বানাই, তাছাড়া এখানে যদি আমাদের যে একটা সাইটে একটু গভীরভাবে ডিগ করে ওইখানে যদি আমরা পচন সারের জন্য সেই ইয়েগুলো দেই, আর তাছাড়া যত সব মানে কৃষকেরা রয়েছে তাদেরকেও আমরা এগুলো কম পয়সাতে বা হয়তো বা ফ্রিতে আমরা সেই সারগুলো করতে পারি, সেটাও মানে অনেক বড় একটা সলিউশন। আর প্লাস্টিক যেগুলো রয়েছে, আমাদের অনেক মানুষরা রয়েছে যারা প্লাস্টিক কালেক্ট করে, তো তাদের কাছে যদি আমরা দিয়ে দিই, ডাম্পিং না করে সেগুলো যদি আমরা যদি দিয়ে দিই, তাহলে এটা কিন্তু আমার মনে হয় যেটা অনেক বড় একটা সলিউশন হতে পারে। এ বিষয়ে তোমার মতামত? খুব সুন্দর প্রশ্ন, খুব সুন্দর তোমার চিন্তাধারাটারে আমি আগে সাধুবাদ জানাই। ব্যাপার হয়েছে যে আমি আগে কইছি যে এই ব্যাপারটারে নিয়ে, সম্পূর্ণ ব্যাপারটারে নিয়ে আমি সার্কেল অফিসারের সাথে ডিসকাস করবো। খালি সার্কেল অফিসার নয়, আমরা যারা যারা এবারের ইলেকশনে যারা জিতছি, আমরা গাঁও পঞ্চায়েতে জেডপিসি আমরা মেম্বার সবের সাথে ডিসকাস করবো। ওই এরিয়ারও যদি কারোর সাথে ডিসকাস করতে লাগে আমরা ডিসকাস করবো, বিহিত ব্যবস্থা নেব। আমরা এমএলএ হোক এমপি হোক এর সাথে আমি কথা কইব। এখন ব্যাপার হয়েছে যে প্রয়োজন আমরা ডিস্ট্রিক্টের হেল্প নিব আমরা। তো আমার মনে হয় না যে এইরকম একটা নোবেল কাজ রে কেউ মানে রিজেক্ট করে দিব বা কেউ এটারে অ্যাকসেপ্ট করতো না। এটা অ্যাকসেপ্টেবল একটা জিনিস। আর শহর এবং সব জিনিস শহরে হইতো, গ্রামাঞ্চলে হইতো না, এই ধরনের মেন্টালিটির মানুষও আজকের দিনে অনেক কম। প্রত্যেকেই চায় যে এন্টায়ার ডিস্ট্রিক্টটা ডেভেলপ হইতো। এন্টায়ার ডিস্ট্রিক্ট ডেভেলপ হইতে গেলে যেটা তুমি বলছো যে অ্যামিউজমেন্ট পার্ক বা আমরা একটা ট্যুরিজমের মানে টুরিস্টের একটা দেখার কিছু থাকতো, এটা থাকলে কি হয় যে জায়গাটা ডেভেলপ হওয়ার প্লাস বাইরে থেকে মানুষ আইব। কারণ কিচ্ছুই যখন নাই, তাইলে মানুষ একটা যদি কিছু অ্যামিউজমেন্ট টাইপও যদি কিছু পায়, তাহলে এটার লেগে অ্যাটলিস্ট আইব মানুষ। এটা বহুত সুন্দর কথা। আমরা দেখছি যে বড় বড় রেস্টুরেন্ট বা যদি রিসোর্ট খোলে, তখনও দেখছি আমরা অনেক মানুষরা আয় এখানে, যেখানে আশপাশে মানুষের একটা মানে কাজের একটা সন্ধান এখান থেকে বার হয়, একটা সোর্স বার হয়। এই ব্যাপারটা খুবই সময় উপযোগী একটা প্রস্তাব তোমার। আমি এটা নিয়ে কতটুকু দৌড়ানি যাই আমি দৌড়াইমু, বাট আমি এটা তোমার কইয়া রাখবো যে তুমি আমারে
এই পার্টিকুলার এই কোয়েশ্চেনের লাগে বাজার পরিষ্কার এবং এই যে একটা ব্যাপার এটা নিয়ে আমার বারবার আমারে পোক করবায়, যত তুমি পোক করবে তত আমার মনে থাকবে বেশি। তো এটা আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট রাখবো যে ছোটো ভাই তুমি আমার বারবার মনে করিয়ে দিও এটা। আর এটা দেখো হয়তো এটা আমার মানে আমার যে এপির ফান্ড যেটা হয় এটার মধ্যে পড়তো না, এটা আমি জানি না, হয়তো জেডপিসির ফান্ডের মধ্যে ওইগুলো আইতো না। কিন্তু আমরা এই জেডপিসি আর এপির মধ্যে সীমিত না থাকিয়া আমরা বৃহত্তর চিন্তা করিয়া এই চিন্তাটারে কিভাবে বাস্তবায়িত করা যায় এটার লেগে আমরা যাইমু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। ইফ রিকোয়ার্ড আমরা এডুকেটেড মানুষ আছি, আমরা ইফ রিকোয়ার্ড আমরা সিএম ভিজিট করবো, ঠিক আছে, যদি কোনো সলিউশন না বাড়ায়। আর সলিউশন বাড়ানোর লেগে আই থিঙ্ক সিএম অবধি যাওয়া লাগতো না, এখানে যারা আমরা মন্ত্রী মিনিস্টাররা আছে দে আর এনাফ ক্যাপেবল এইসব জিনিস করাইয়া দেওয়ার লেগে, কারণ প্রচুর জিনিসের লেগে প্রচুর ফান্ড আয়। তো ফান্ডগুলা কিভাবে কাজে লাগে মানুষের, আমি বিগত কয়েকটা দিন আরেকটা জিনিস দেখাইছি যে গভর্নমেন্টের যে ফেসিলিটিস যেগুলো পায় ফ্লাডের সময় এগুলো মানুষের প্রপার পাননি। এটার লাগে আমি প্রতিটা আমার 10 ওয়ার্ডের অ্যাটলিস্ট 10 জন মেম্বারের সাথে আমি যোগাযোগ করলাম অন রেগুলার বেসিস। আর আমি যথেষ্ট মানে এটা নিয়ে আমি স্যাটিসফাইড আছি যে তারাও প্রপার কাজ করে এবং মানুষের পৌঁছাইয়া দেয়। আগামীতেও সেম আমি যেরকম কইছি যে ব্যতিক্রমী ব্যাপারটা বা প্রতিবাদী, আগামী দিনেও এইসব জিনিসের লাগে যদি কোনো স্যাংশন হইয়া থাকে তো এটা কত টাকা স্যাংশন হয়েছে বা কীরকম এটা কাজে লাগানি যাইব এটা আমি 100% আমি এটার মধ্যে পুরো তদারকি করবো নিজে থাকিয়া, আর এটা করিয়া দেওয়ার লেগে যথেষ্ট চেষ্টা করবো। ধন্যবাদ দাদা। এখন আমি আরেকটি কোয়েশ্চেন মানে এই কথার মধ্যে আমার একটি ইনসিডেন্ট মানে মনে পড়ে গেল আর কি। রিসেন্টলি আমার ভাইয়ের একটি ইনসিডেন্ট হয়েছিল যে হঠাৎ করে ও বেহুশ হয়ে গিয়েছিল, যে হয়তো বা ওর মানে অসুস্থতা বা হয়তো বা ওর শরীরের দুর্বলতার কারণে। তো তখন আমরা যখন নিলামবাজার হাসপাতালে গিয়েছিলাম তখন সেখান থেকে আমাদেরকে বলেছিল যে করিমগঞ্জে চলে যাও সিটি স্ক্যানের জন্য, ঠিক আছে। তো আমাদের ইয়ের মধ্যে দিল্লির মধ্যে আমি রেফারেন্স দিচ্ছি এখানে, যে দিল্লির মধ্যে আম আদমি পার্টির সরকার যেভাবে মানে করেছিল, আমি এটা মানে একটা আমাদের আম পাবলিকের আম জনতার একটা প্রস্তাব আমি মানে আমার পক্ষ থেকে বলছি আর কি, যে আমাদের এই নিলামবাজার হসপিটালের মধ্যে কোনো সিটি স্ক্যানের ব্যবস্থা নেই, কোনো এমআরআই করার কোনো ব্যবস্থা নেই, কোনো মানে এরকম কোনো বড় মেশিনারি বা এরকম কোনো ব্যবস্থা নেই। যাই হয় না কেন আমাদের হয়তো বা শিলচর যেতে হয়, সিভিলে যেতে হয়। সিভিলে গেলে আমি সিভিলে গিয়েছিলাম, সেখানে গিয়ে সিটি স্ক্যান করেছি, ওরা বলেছে মেডিকেলে যেতে হবে এমআরআই করানোর জন্য। তো এখন চিন্তা করে দেখো, একজন মানুষ যে নিজের ফ্যামিলির জন্য কথা মানে ফ্যামিলির ওয়েলবিংয়ের জন্য ভাবছে, ওর যদি মানে ডেইলি রোজগার করে এনে ডেইলি খাচ্ছে, ও একজন মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাকে নিয়ে শিলচর থেকে বাড়ি দৌড়াবে নাকি নিজের ফ্যামিলির যে আরও বাচ্চা কাচ্চা রয়েছে তাদেরকে খাওয়াবে নাকি কি করবে? ঠিক আছে, সেজন্য আমি একটা প্রস্তাব রাখছি যে আমাদের এই যে নিলামবাজার হসপিটাল যেটা রয়েছে সেটাও যাতে মানে আমি তো সিএম যখন এসেছিলেন তখনও বলেছিলেন যে কারণে অনেক সিট বৃদ্ধি করা হবে বা করা হবে। আমি বলছি এটা যে অনেক যেত সব ক্রিটিক্যাল যেত সব টেস্ট বা যেগুলো রয়েছে এগুলো যদি আমরা ব্যবস্থা যদি পাই তাহলে আমরা মানে রামকৃষ্ণনগর তো একটা মেডিকেল কলেজ খুলছে, ঠিক আছে, তাছাড়া যদি সপ্তাহে একদিনও যদি সম্ভব হয় যে একদিন এখানে করা যাবে, মানে মেশিনারি আনা বড় কথা নয়, মেশিনারি তো পাঠিয়ে দেবে সরকার, এগুলো তো চালাতে হবে কেউ। একদিন যদি কেউ একজন এসে এগুলো যদি হ্যান্ডলিং করে বা একদিন এসে যদি কেউ এখানে ডক্টর এসে ভিজিট করে যে এরকম মানে নার্ভসে কোনো ডক্টর কোনো এর পসিবল, তো চাইলে কি ইম্পসিবল, ঠিক আছে, এটা আমার একটা রিকোয়েস্ট রইল। এটাও খুব যুক্তিযুক্ত একটা প্রশ্ন। ব্যাপারটা হয়েছে যে তোমার কথা হয়েছে যে এখন যেটা বর্তমানে আমি যেটা মানে দেখলাম যে আমরা নিলামবাজার হসপিটালে 30 বেডের হসপিটাল এটা বানানি হয়, এটা প্রাইমারি হেলথ কেয়ার পিএইচি যেটা আমরা করি বা পিএসসি যেটা। তো প্রাইমারিতে আমার যেটা মনে হয় যে প্রাইমারি লেভেলের যে ট্রিটমেন্টটা এটাই এখানে হয় বা এটা হওয়ার লেগে এই হসপিটালটা খোলা। তো এটা যেটা তুমি কইছো যে উইকলি একদিন বালা যেখানে এমআরআই করা হইব বা এরকম কিছু মেশিন অ্যাভেলেবল থাকতো, তো মেশিন অ্যাভেলেবল থাকার লেগে এটা একটা বড় স্টেপ এবং হয়তো অনেক টাকার প্রজেক্টের একটা ব্যাপার আছে। 30 বেডেরটা বর্তমানে আমি যতটুকু জানি যে স্যাংশন হয়েছে এবং এটা কাজটা শুরু হইতো খুব তাড়াতাড়ি। বেড তো বানানি যাইব, 30 বেড না, এটা 40 বেড না 50 বেড করে দেওয়া যাইব, কিন্তু যদি প্রপার সার্ভিস পায় না, তোমার কথা হচ্ছে প্রপার সার্ভিস পায় না, যেটা আমরা দেখলাম করিমগঞ্জ সিভিলের ক্ষেত্রে প্রতিটা সময় মানুষের একটা কমপ্লেন থাকে
এবং সিভিলের কেউ প্রেসিডেন্ট আসেন, কেউ এটা আসেন, বাট কোনো সলিউশন আমি দেখি না যেটা বারোর করিয়া। তো সলিউশন বারণের লাগিয়া বিভিন্নবার দেখছি আমি, কেউ হসপিটাল ভাঙ্গে, তো কেউ ডাক্তারের গালি দিয়ে, তো বিভিন্ন ধরনের ইস্যু হওয়ার। আর এই পার্টিকুলার ডিপার্টমেন্টে ইস্যুগুলো হইব বেশি, কারণ এইটা ডিপার্টমেন্টেই হইলে গিয়া যে মানুষের দুঃখের সময় যায় তারা অসুস্থ হইলে, তো অসুস্থ আর দুঃখের ব্যাপারটার আউটরিচটা বেশি থাকে। তো এটার লেগে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে লাগে, মানে যারা বিভাগীয় কর্তৃপক্ষ যারা আছে। প্রপার সলিউশন তো মানে একদম 100% সলিউশন কেউই দিতে পারতো না, মানুষ কোনো সময় স্যাটিসফাইড থাকে না। বাট 30 বেড হোক বা চাই যেটাই হোক, একবার দেখবো কথা কইয়া আওয়াজ রেজ করবো, আমরা লাগে মেইল করবো, টুইট করবো, আমরা করিয়া দেখবো যে কিতা সলিউশন বাড়ো। এটা এখানে কোনো মেশিন আনা পসিবল হইব নি, বা কোনো ডাক্তার ভিজিট করা পসিবল হননি। যদি হয় তাইলে এটার লিগা দৌড়াইমো আমি। এবং এটা খুবই যুক্ত একটা প্রশ্ন তুমি করছো। আমি চাই যে বিশ্বজিতের মতো প্রতিটা যারা এখানে লাইভ দেখরা, আপনারা প্রত্যেকের মধ্যে এই ধরনের প্রশ্নগুলো রাখবা আপনারা। আর এটা ইলেকশনের আগে আমি হই বা যেই হই, যদি আবার নেক্সট 5 ইয়ার্সের মধ্যে আমি যাই ভিজিট করা, তার কোনো ধরনের যে কথাগুলো আমি আজকে কইলাম এগুলো কোনো কিছু যদি আমি পালন করি না, আমি যদি পুরো এটার বিপরীতে হাঁটি, তো নেক্সট 5 ইয়ার্সে যদি আমি আবার দাঁড়াইতে যাই, তাইলে আমার মতো মানুষের আটকাইয়া আপনারা প্রশ্ন করবা, আদারওয়াইজ ভোট দিবা, ভোট বয়কট করো। যতক্ষণ অব্দি এখানের মানুষরা যা মানে সচেতন না হইয়া খালি চিৎকার দিবা, প্রত্যেকে চিৎকার দিরা, সিভিল হতা নাই, বিভিন্ন জায়গায় হতা নাই, প্রত্যেকে চিৎকার দিলাম আমরা। কিন্তু ভোট আইলে ইলেকশনের সময় কোনো সামান্য হয়তো নিজের পার্সোনাল স্বার্থ দেখলাম কেউ, এলে কেউ ভাবে আচ্ছা দিলাই একটা ভোট দিয়া কিতা হইতো, অনেকে কয় ভোট নেই আচ্ছা দিমু। এই জিনিসটা আপনারা যত লাইটলি লইয়া তত আপনারা সাফার করা। অনেকে কয় যে ইয়াং জেনারেশন আমরা তো ভোটও দিই না, তো কিতা হয়েছে? এটা একটা স্মার্টনেসের একটা ব্যাপার, তো এটা স্মার্টনেসের ব্যাপার নাই। তুমি ভোট দিলাই না করে তুমি এখান থেকে এখানে গিয়া কই যায় যে এখানেও কিচ্ছু নাই, শহরও কিচ্ছু নাই। তো ভোটটা দেওয়াটা যতটা দরকার, ততটা দরকার হইলে তুমি সচেতনভাবে ভোটটা দেওয়া। অনেকে কয় যে আমি কালকেও একটা গাড়ি আইলাম, গাড়ির মধ্যে কিছু মানুষের কথা কর যে একটা সিম্পেথি ভোট আছে, বিজেপির প্রতি একটা সিম্পেথি ভোট আছে, একজন কর না কংগ্রেসের প্রতিও আমরা একটা সিম্পেথি ভোট আছে। হোয়াট ডাজ ইট মিন? হোয়াট ইজ সিম্পেথি ভোট? সিম্পেথি ভোটটা মানে কিতা? সিম্পেথি কিতা লাগে সিম্পেথি আইতো? নিজে খানি পাইলাম না, নিজে জলের নিচে থাকলাম দিনের পর দিন, নিজের এরিয়ার কোনো ডেভেলপমেন্ট নেই, সিম্পেথি খাটে দেখাইতাম। আমি ভোটটা দিয়া এই সিম্পেথি দিয়া ভোট দিয়ে আমার ফায়দাটা কিটা হওয়ার? এই প্রশ্নগুলো নিজেরা করবা, বারবার কইরাম। ভোট দেওয়ার আগে স্মার্ট হইবা না যে ভোট দিতাম না, ওটা করে দিব। ভোট বয়কট যদি করার হয় তাহলে এরিয়ার মানুষরা ভোট বয়কট করবা, এই গাছটা রাখবা ভিতরে, লাগে পাড়ার মানুষের বাসায় বাসায় যাইবা, ওয়ার্ক নিজে করুন, তাইলে মানুষ জাগবো। নিজে গৌরব বইতে আমার খালি এক্সপেক্ট করাম মানুষে করে লিব, নেভার, ইট উইল নেভার হ্যাপেন। নিজে করো, নিজে বাড়ো, নিজে প্রতিটা মানুষের জাগরণ করো। ভোট দিতাম না আমরা এখানে ডেভেলপমেন্ট নাই, সিভিলের এই কাজ না, ওটাও না, এইসবগুলো রেস করো। রেস করা জানো না, খালি চিৎকার দিবা, সোশ্যাল মিডিয়া দিয়ে লম্বা লম্বা ডায়লগ দিবা, কোনোদিন কিচ্ছু হইতো না। আমি কইলাম তো যে কোনো জায়গায়, এই ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় কোনো প্রবলেম, কেউরে বাইরে না আওয়াজ তোলার, কেউরে বাইরে না সঙ্গে থাকার, একবার খুইয়া দিকেও 100%, চাই যেখানে হোক, চাই বাঙ্গা হোক, চাই যে কোনো জায়গা হোক, আমার এই ডিস্ট্রিক্টের আমি 100% যাইব, আমি কথা দিলাম। আর সেম কথাটা তোমার প্রস্তাবে আমি রাখলাম। এই প্রস্তাবের লেগে কিরকম কিতা করা যায় নিলামবাজার হসপিটালে পিএইচিতে আমি চেষ্টা করবো 100%। ধন্যবাদ দাদা। আমি এই যে আনসার যেটা সেটা শুনে আমার একটা জিনিস মনে হচ্ছে যে একবার হাততালি মানে দিতে লাগে এই মানে ইয়ের উপরে, যে অনেক মজা লাগছে তোমার সাথে এই মানে কনভারসেশনের মধ্যে। যত সব আনসার আমি জানি না অডিয়েন্স কত সব দেখছেন, যে 19 সম্ভবত তাদেরও সেম ফিল আসতে পারে যে আমার যেভাবে মানে গুসবাম্পস চলে আসছে এই ইন্টারভিউর মধ্যে, সম্ভবত অডিয়েন্সরা। কারণ এই ইন্টারভিউর মধ্যে কোনো মানে কাট নেই, কোনো এডিটিং নেই, কোনো কিছু নেই, যা হচ্ছে তার সব কিছু লাইভ মানুষের স্বচক্ষে দেখতে পাচ্ছেন। যে আমি যে কোয়েশনগুলো করছি সেগুলো আমার মন থেকে, বা আমি আগে সেগুলো লিখে এনে সেই কোয়েশনগুলো আমি দাদার সাথে কোয়েশনগুলো করছি। তাছাড়া যত সব কোয়েশন রয়েছে সেই কোয়েশনগুলো মানে ওনাকে খুশ করার জন্য বা ওনাকে আমি মাথায় উঠিয়ে নাচানোর জন্য এরকম কোনো কোয়েশন করা হচ্ছে না, ঠিক আছে? তো আপনারা দেখবেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করতে পারেন, আর যদি মনে হয় যে আরও মানুষদেরকে জড়িত করার, তাহলে শেয়ার করেও ইয়ে করতে পারেন, মানুষদেরকে ইনভাইট করতে পারেন যে আসুন দেখুন লাইভ সেশনটি। আরও একটু সময় চলবে, তারপর শেষ হয়ে যাচ্ছে, আমাদের সময় অত্যন্ত কম, দাদারও অত্যন্ত ব্যস্ততা রয়েছে। তো আরেকটি প্রশ্ন যেটা আমার মনের মধ্যে আসছে, যেটা মানে কারেন্ট সিনারিওর উপর, যে ফ্লাডের উপর নয়, যে আমরা জানি রিসেন্টলি সিএম আসবেন আমাদের এত অঞ্চলে, ঠিক আছে? তো সিএম আসছেন দেখে আমাদের রোডের মধ্যে দেখেছিলাম কয়েকদিন থেকে অত্যন্ত বড় বড় গর্ত, ঠিক আছে? তো সিএম আসার কথা যখন আমরা শুনলাম, তারপর দেখি
রাতারাতি কাজ শুরু হয়ে গিয়েছে, রাতারাতি সব গর্তগুলো সব বেনিশ হয়ে গিয়েছে, মাটি ল্যান্ড ফিলিং করে বা এখানে পাথর চিপ পাথর এইসব ফেলে পুরো মানে ইয়ে হয়ে গেছে। তো এ ধরনের দামা চাপা কাজ কতদিন চলবে? যে এগুলো কি আমরা মানে আমাদের চোখে কি লাগে না, বা এগুলো নিয়ে কি আমরা আওয়াজ উঠাবো না? এর সম্পর্কে তুমি কি বলতে চাইবে? দেখো, এই কথাটা যেন আমি একটু ইমোশনাল হয়ে গেছি আজকের এই লাইভে আইয়া। হয়তো মানুষের এই কয়দিনের যে প্রবলেমগুলো দেখলাম, এই প্রবলেমগুলো দেখে আমার মানে একটা ফিল ওর যে বহুত জানি না কীরকম একটা জায়গাতে আমরা বাস করলাম। আমরা যদি আজকের দিনে আমরা স্বপ্ন দেখলাম আমেরিকার মতো, দুবাইয়ের মতো, আমরা বহুতের একটা স্বপ্ন থাকে যে আমি দুবাই যেতাম, আমি আমেরিকা যেতাম। আমার মনে হয় না যে ওইখানের মানুষের কোনো স্বপ্ন আছে আমি ইন্ডিয়াতে আইতাম। এত নোংরা করে রাখছি আমরা ইন্ডিয়ারে। স্পেশালি কারা নোংরা করে, এই যে প্রশ্নটা তুমি করছো যে মন্ত্রী হওয়ার পরে আজকে আজকে আমরা এখানে সিএম আইতাম, সিএম হওয়ার পরে দেখবা প্রত্যেকটা এরিয়ার কিছু মানুষ এখান থেকে বার হইব, প্রতিটা জায়গার যারা দেখাইবো যে ও সিএম এলাকে ভোটটা করে মালা দিয়ে এই করে সেই করে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস। দে আর ইকুয়ালি রেসপন্সিবল ফর দিস সিচুয়েশন। খালি জিন্দাবাদ দিলাম, মালা পড়াই দিলাম, আমি আমার ক্রেডিট দেখাইলাম, সিএম এর লাগে এটা করছি এটা করছি, এই কাজগুলা এখন কেনে হইতো? এই প্রশ্নটা করলাম না কোনো বার। আজকে প্রশ্নটা লাইভের মধ্যে আবার কথা আসিল না, এই প্রশ্নটা অনেক আগে প্লে কার্ড সহ সিএম এর সামনে দাঁড়াইয়া এই প্রশ্নটা হইতে আসিল যে রাস্তার কাজ কালকে রাত্রে থেকে এখানে শুরু হয়েছে, রাস্তার কাজ এই এক সপ্তাহ থেকে এখানে শুরু হয়েছে। যদি আমরা এক রাত্রে বা এক সপ্তাহে যদি আমরা সিনারিও চেঞ্জ করতে পারি, তাইলে আমরা এটা আমরা ওইতই না, এই জিনিসটা ওইতই না। এটা যখনই একটু জায়গায় প্রবলেম ওর এখানে সঙ্গে সঙ্গে কাজ কেন করলাম না? সিএম এর সামনে ভালো হইতাম, বড় বড় নেতা মন্ত্রীর সামনে ভালো হইতাম, ওই কিতা হইতো আমার ভালো হইয়া 2 দিন পরে আবার নর্মাল পাবলিক গাতেও ফোড়ো না, মরি যাও, ম্যাটার করেন না। বাট সিএম এর সামনে ভালো থাকার লাগিয়া আমি দেখাইলাম আমি কাজ করলাম এরিয়াতে। লজ্জা থাকা উচিত, লজ্জা হওয়া উচিত আধিকারিকরা, যারা এরকম সিচুয়েশনে তোমরা কাজ করো আর বাকি কোনো সিচুয়েশনে তোমরা কাজ করতে চাও না, বা তোমরা ইচ্ছা করে এটারে তোমরা চাও যে পাবলিক ফেস করুক প্রবলেম। যদি এই ধরনের মেন্টালিটি থাকে, প্লিজ ইলেকশনে দাঁড়াইও না, তোমরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ হওয়ার যোগ্য না। আমি সবরে ইন্ডিকেট করে কইলাম, যারা এই ধরনের কাজের সাথে জড়িত, যখন দেখা যায় মন্ত্রী বা মিনিস্টার, আর তখনই তোমার মনে হয় যে কোনো কিছু করতায় করিয়া ভালা শাস্তায়, বা নিজের যে ফান্ড যেগুলারে তোমরা ইউটিলাইজ করা না এটা ইউটিলাইজ করিয়া দেখাইতায়। তো এই ধরনের আধিকারিকরারে, এই ধরনের পাবলিক ফিগারারে আমি পাবলিক ফিগার হিসাবে ধরি আর না। আমি ধরাম এরা পাবলিকের লাগি ভয়ানক, এরা পাবলিকরে চাই যে এরা অত্যাচার করে মরি যাও, এরা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হইয়া মরি যাও। বাট আমি ভালো হইতাম, আমি আরও ফান্ড পাইতাম, আমি আরও আমার নিজের মানে প্রতিষ্ঠিত করতাম মন্ত্রীর সামনে, সিএম এর সামনে। এর লেগে এরা কাজ করে, এরা তারা ক্রেডিটের লেগে কাজ করে। গতিকে ভোটটা প্লিজ নেক্সটে ভোটটা বুঝিয়ে দিবা। আজকে যারাই এখানে 18 জন 19 জন ম্যাটার করেন না, এই 18 জন থেকে 1800 হইতে পারে, 18,000 হইতে পারে, 18 লাখ হইতে পারে। আপনারা শেয়ার করবা, যদি আপনারা মনে হয় যে এটা ওয়ার্থ শেয়ারিং, এটা শেয়ার করাটা ভালো, তাইলে শেয়ার করবা এই ভিডিওটা। আর ভোট দেওয়ার আগে প্লিজ বারবার রিকোয়েস্ট করাম, বেশি স্মার্ট হইবা না। স্মার্ট তখন হইন প্রশ্ন করুন এরা যেখানে ভোট দিতাম তোমারে, বাসার তো যাইবা না নি ভোট চাওয়ার, বা একটা পাবলিক সভা করবা, সবার মধ্যে দাঁড়াইয়া গার্ডস রাখিয়া প্রশ্ন করবা যে এই সিচুয়েশন স্বাধীনতা 70 বছর পর পর্যন্ত কেন সাফার করতে লাগে। আজকে আমরা যদি দেখি, আমরা কিনারের গ্রাম, আমরা কিনারের জায়গা সুপ্রাকান্দি 3-4 মাস জলের নিচে থাকে। আর মানুষের একটা কথা কয়, সুপ্রাকান্দি নি ইলেকশনের আগর রাইত যাইও, খেলা তো অন্য হয়। কি তার খেলা হয়তো সবে বুঝরায়, কেউ হয়তো সামান্য স্বার্থে লেগে কিছু টাকা লই যায়, নাইলে কেউ হয়তো মাদক দ্রব্য লই যায়। আমি খালি সুপ্রাকান্দি দিয়া করি না, প্রতিটা এরিয়া আমরা এরকমই হয়ে গেছি। আমরা এত নিচে গেছি, এত নিচে গেছি আমরা, সামান্য ওই সময়টার হ্যাপিনেসের লাগিয়া, 2টা টাকার লাগিয়া আমরা সমাজের ধ্বংসের মুখে দিলাম। গতিকে এটার লাগে রেসপন্সিবল যতটা, আজকে যে তুমি কইরা যে গর্তর কাজ হইতার, ততটা রেসপন্সিবল পাবলিক ফিগাররা বা পলিটিক্যাল লিডাররা, ততটা রেসপন্সিবল আম জনতা। ধন্যবাদ দাদা। মানে অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার, যেটা মানে যদিও শুনতে খারাপ লাগছে, কিন্তু যেটা বাস্তবিকতা অ্যাকচুয়ালি, যে আমরাও আলটিমেটলি এটার জন্য আমরাও কিছু না কিছু একটা দায়ী রয়েছি। যে আমরা যদি সময় মতো, আমরা যদি সঠিক ব্যক্তিকে যদি চুজ করতাম, তখন টাকা চুজ না করে 1000, 2000 বা যত টাকাই হোক সেগুলো চুজ না করে আমরা যদি একজন সঠিক মানুষ যদি নির্বাচিত করতাম, তাহলে কিন্তু আমাদের এই দিনটা দেখতে হয় না। অনেক মেয়েরা, অনেক যারা সদ্য বিবাহিত, মানে প্রথমবারের মতন গর্ভবতী, আমার মানে বলতে সময় গলা দিকে আওয়াজ বেরোচ্ছে না, অত্যন্ত ইমোশনাল হয়ে যাচ্ছি। এরকম অনেক মানুষেরা রয়েছে যারা মানে অ্যাম্বুলেন্সে যায় এই রাস্তা দিয়ে,
হয় কোনো মন্ত্রী মিনিস্টারের মেয়ে ছেলে এরকম যাবে না কিন্তু অ্যাম্বুলেন্সের মধ্যে। ওরা ওদের যদি প্রয়োজন পড়ে তাহলে হেলিকপ্টার চলে আসবে, হেলিকপ্টার নিয়ে ওরা চিকিৎসা করাতে যাবে। কিন্তু আমাদের যে মেয়েরা, আমাদের যে বোন বাগ্নি যারা রয়েছেন, তাদের কিন্তু এই সমস্যাগুলো ফেস করতে হয়। হয়তো বা অ্যাম্বুলেন্সের মধ্যে ডেলিভারি হয়ে যাচ্ছে গাড়ির মানে ধাক্কার সহিত, মানে এত করুণ সিচুয়েশন তুমি মানে কল্পনা করা যাচ্ছে না। যে অনেক মুমূর্ষ রুগী, অনেক ফিট অবস্থায় থাকা রুগী, যারা হয়তো বা কোনো হার্টের পেশেন্ট বা হয়তো বা কোনো মানে এমন কোনো রুগী রয়েছেন যারা মানে খুবই সিরিয়াস। একবার ইমেজিন করে দেখো যে ওকে ইনস্ট্যান্টলি নিয়ে যেতে হবে, কিন্তু এই গর্তগুলোর কারণে গাড়ি স্পিড পাকড়াতে পারছে না, স্পিডে যেতে পারছে না, অর্ধেক রাস্তার মধ্যে মরে যাচ্ছে। সেই মানুষদের জন্য দায়ী কারা? সেই মানুষ যারা মারা যাচ্ছে তাদের জন্য দায়ী কারা? ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি উই আর রেসপন্সিবল ফর অল অফ দ্যাট। যে যদি আজ মন্ত্রী মিনিস্টার যদি রেসপন্সিবল যদি হয়ে থাকে তাহলে একই সমান আমরা পাপের ভাগিদারি আমরাও। কারণ আমরা আমাদের বিবেককে কাজে লাগাচ্ছি না, আমরা 1000 টাকা 500 টাকার জন্য আমাদের বুটকে বিক্রি করে দিচ্ছি। সেই মানুষদেরকে নির্বাচিত করছি যারা এই রাস্তার কাজ যখন আসবে তখন যে ইয়েগুলো রয়েছে, ডাম্পার রয়েছে, রয়েছে, এগুলোকে আটকে বলবে না তুমি রাস্তার কাজ করতে পারবে না, আমাকে এত টাকা দাও তাহলে কাজ করতে পারবে। এইসব মানে নাটক করবে কেন? আমার প্রশ্ন হচ্ছে কেন কেন আমরা বুঝতে পারি না? কেন আমাদের মনের মধ্যে এই কোয়েশ্চেন আসে না যে আমাদের বোন বাগ্নি আমরা কেন সাফার করব? সেই মানুষদের জন্য একবার ইলেকশন আসে 5 বছরে, তখন আমরা কেন সঠিক মানুষ নির্বাচিত করতে পারি না? সেটা হচ্ছে কি আমার কোয়েশ্চেন। অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম, অত্যন্ত দুঃখিত, অত্যন্ত সরি। আবারও আমি চলে আসছি আমার মধ্যে, অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে লাইভ সম্ভবত। তো মধ্যে একটু মাহলটাকে লাইট করার চেষ্টা করবো। আরও কিছু কোয়েশ্চেন্স ছিল, আমি অনেক দীর্ঘ হয়ে গেছে, হয়তো বা তোমার কল আসছে কন্টিনিউয়াসলি। তো আমি একটা পার্সোনাল কোয়েশ্চেন করতে চাইবো, যেটা মানে অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন মানে তুমি যখন আসবে তখন এই কোয়েশ্চনটি করার জন্য যে বিয়ে কবে করছো? এই প্রশ্নটার জন্য তো একদমই প্রস্তুত ছিলাম না। বাকি প্রশ্ন আছে ঠিক আছে, বাট এই প্রশ্ন লাগে একদম প্রিপেয়ার আসলাম না। সলমান খান টাইপ হয়েছি আর বোধ হয় যে বিয়া কবে করলাম। ঘর থেকে দেখা চলে, খুব সম্ভব যে দেখা যাক, চেষ্টা করবো বিয়াটাও যদি পারি এই 5 বছরের মধ্যে এটাও সলিউশন করার। বাট এখন পাবলিকের প্রেশার একটু বেশি, বা এটা আমি বেশি করে নিলাম অ্যাকচুয়ালি, পাবলিকের টেনশনটা নিজের টেনশন হিসাবে নিলাম। আর তোমার মতো যারা চিন্তাধারা আছে তারা এই চিন্তাধারাটারে কীভাবে মানে আমরা বাস্তবায়িত করতে পারি, এটা রূপান্তর করার চেষ্টা করবো। তো এইগুলো একটু শেষ হোক, একটু বেজালটা কমুক, তারপরে আশা করি বিয়া করে লিমু। কারণ এটা তো করা যাইব যে কোনো সময়, ঘর থেকে সপ্তাহ সেটেল হয়ে গেলে। তো ওইটাই আর কি, চেষ্টা করবো তাড়াতাড়ি করার। ধন্যবাদ দাদা। মানে অনেক তীক্ষ্ণ কোয়েশ্চেন্স ছিল, হয়তো বা যারা লাইভ প্রথম থেকে দেখছেন তারা বলতে পারবেন যে আমি কিরকম কোয়েশ্চেন করেছি, সেগুলো আপনারা কমেন্টে জানাবেন আমাকে। যদি আপনাদের মনে হয় যে আমি খুবই ইজি মানে বা হানি কোটেড কোয়েশ্চেন করেছি তাহলে সেটাও বলবেন যে নেক্সট টাইম কি কোয়েশ্চেন করা হবে সেগুলো, বা আপনাদেরও যদি কোনো কোয়েশ্চেন যদি থাকে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন যে কি কোনো কোয়েশ্চেন আছে কিনা। তো কোনো কোয়েশ্চেন যদি থাকে তাহলে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, ঠিক আছে? তো হয়তো বা আমি দেখেছি জিবুদাকে যে আচ্ছা, তো কোয়েশ্চেন যদি আপনাদের কোনো কিছু থাকে তাহলে আমি দেখেছি জিবুদাকে যে অনেক অ্যাক্টিভ উনি সোশ্যাল মিডিয়ার মধ্যে। কোনো কমেন্ট যদি দেখেন উনি তাহলে সেটা ইনস্ট্যান্ট রিপ্লাই আমি দেখেছি প্রায় সময় করে থাকেন। আমি অনেক সময় মনে মনে ভাবতাম যে দাদা এত কেন মানে সবাইকে পাত্তা দে, এত কেন মানে সবার মুখে মানে বলে না মুখ লাগে কেন, যে ও বলেছে বলে দিক, ওকে রেসপন্স দেওয়ার কোনো দরকার নেই। তো মধ্যে আশা করি আপনারা রিপ্লাই পাবেন। কোনো কোয়েশ্চেন থাকলে সেগুলো করবেন। আমি লাস্ট একটা কোয়েশ্চেন, লাস্ট বাট নট দ্য লিস্ট, যে অনেক তীক্ষ্ণ কোয়েশ্চেন করেছি। আগামীতে যদি আর কোনোদিনও মানে এরকম ইন্টারভিউর জন্য আমি যদি তোমাকে যদি ডাকি তাহলে কি তুমি আমার ইন্টারভিউ দিতে আসবে, আমার কাছে ইন্টারভিউ দিতে আসবে?
তোমার কাছে তীক্ষ্ণ কোয়েশ্চেনটা মনে হইলো, আমার কাছে এটা খুব সময় উপযোগী কোয়েশ্চেন আছে। আর যেটা তুমি কইছো যে আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ বা আমি সবরে রিপ্লাই করি, আমি অ্যাকচুয়ালি আমার ওই জায়গাটাতে দেখতেই পারলাম না। আমি নেতা হিসেবে নিজের রিপ্রেজেন্ট করতেই চাইলাম না, আর না করতে পারবো। আমি বারবারই করে আমি একজন সেবক, আমি সেবা করার লাগি নামছি। আমি পোস্টারে সেবকের পোস্ট হিসাবে আমি ভাবলাম, যেরকম একটা মানে পাবলিক মানে সার্ভেন্ট কইতে পারো তুমি, তো আমি পাবলিক সার্ভেন্ট, আমি মানুষের কাজ করতাম। আমার হয়তো একটা রিসেন্ট ভিডিও দেখছো যে আমি কুড়ার বস্তা মানে উঠাইছি, এটা নিয়ে বহুতে প্রশ্ন করছে আমার যে এটা কিন্তু পাবলিসিটি স্টান্ট নি বা যেটাই নর্মাল মানুষের কর। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে কুড়ার বস্তা পালাইয়া গেছে গিয়ে গরুর খাবার লাইয়া। আর কুড়ার বস্তাটা জলের মধ্যে দিয়ে যারাই গরু রাখে আমার গ্রামের, আমার এরিয়ার, তো মানে ম্যাক্সিমামই বয়স্ক মানুষ, তারা কুড়া এখানে আইয়া উঠাইয়া নিত। তো এই জিনিসটা আমার ভালো লাগছে না, তো আমি কুড়ার বস্তাটা নিয়ে, কারণ ওই সময়টা কেউ আশপাশ আসিল না, তো আমি এটা নিজেই নিয়ে চেষ্টা করছি যে যতটুকু পারা যায় তার কাছে নিয়ে গরুগুলো খাবারটা পাইতো। তো আমি প্রতিটা কাজে নিজের সর্বস্ব দেওয়ার চেষ্টা করি। অনেকে ভাবে যে আমি খেনে করলাম, নিজে খেনে এই কষ্টগুলা করলাম, তো মানুষ দিয়া করানি বা এটা যেটা আমি এটা তখনই করবো যখন আমি নিজের নেতা ভাবিলাম। তো আমি নিজের নেতা ভাবলাম না, আমি একটা পাবলিক সার্ভেন্ট, আমি একটা সেবক, আমার কাজ হলো সেবা করা। আমি চেষ্টা করবো এভাবেই নিজেরে রাখার আর ডাউন টু আর্থ থাকার। আর যদি মনে করো কোনো ভুল হয় বা কিছু, আজকের এই লাইভেও আমার হয়তো অনেক ভুল কথা কইতে পারি, পাবলিকের অধিকার আছে আমারে রেকটিফাই করিয়া দেওয়ার আমার ভুলগুলা। তোমরা সব এজ এ ছোটো ভাই, তোমারও অধিকার আছে। যদি রাস্তাঘাটে কোনো জিনিস কোনো ভুল দেখো বা কোনো স্টেপ আমার কোনো ডিসিশন আমার ভুল লাগে, ভয়েস রেজ করিও, আমার কথা কইও। আর আমি এই অপরচুনিটিটা ইলেকশনের আগেও সবরে খুঁয়া দিছি। একদম ইয়াং ছেলে হিসেবে তোমরা আমার ভোট দিছো, বড় দাদারা বা রেসপেক্টেড আমার যারা আছিল, যারা আমার ভোট দিছে এরিয়ার মানুষ, তার কাছে কইছি যে একটা মানে অপশন হিসাবে তোমরা পাইবাই যে তোমরা অ্যাটলিস্ট গালি দিতে পারবাই মন খুলিয়া। কারণ বয়স্ক বা রেপুটেড মানুষ হইলে বা একটু যদি নিজের নেতা ভাবে, তো এরারে একটু কইতে আমরা অনেক কিছু ভাবি। তো আমি নিজেরা তো নেতা ভাবি না, ফার্স্ট অফ অল কেউ ডাকলেও যাই গিয়া, আর কেউ মানে কেউ না চাইলেও আমি গিয়ে নিজের থেকে ইনভলভ হয়ে যাই কোনো কাজে। তো আমার অ্যাটলিস্ট কথা কোয়ার বা গালি দেওয়ার বা আমারে মানে চালানির মানে চালাইতে কোনো ধরনের কোনো অসুবিধা হইতো না। আমি যদি বুঝি যে এই জিনিসটা আমার লেগে ভালো হইব বা সোসাইটির লেগে ভালো হইব, তাইলে আমি এটা অ্যাকসেপ্ট করতে আমার কোনো প্রবলেম হয় না। তো এটাই কইমু। আর বাকি তুমি যেটা প্রশ্ন করছো যে তোমার লাইভে, তোমার এরকম লাইভে আমি একবার নাই, তুমি যদি আরো 100 বার কো, রোজ যদিও কো, সপ্তাহে যদি একটা কো, আমি আইতাম তোমার সাথে, আমি আইতে রাজি আছি। প্রতিটা লাইভ যাতে এরকম ফ্রুটফুল হয়, প্রতিটা অ্যাঙ্কার যাতে এতটা নলেজেবল থাকে, প্রতিটা মানে পেজ যারা চালার, যারা কন্টেন্ট এতটা যদি মানে পারফেকশন ওই কন্টেন্ট যেটা আমরা কই, মানে একটা নলেজেবল কন্টেন্ট এরকম যদি হোস্ট থাকে, তাইলে আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকেই যে যাই করুন না কেন আপনারা ফলোয়ার্স বাড়ানির লাগিয়া একটু চেষ্টা করবা যে এরকম একটা প্রপার কন্টেন্ট উইকলি একদিন দেওয়ার আপনার পেজে। আমি এরকম না যে খালি আমার ডাক্তার বা মানে আমার মতো যারা আছে, তার সোসাইটিতে যারাই ভালো কাজ করে তারারে নিয়ে আপনারা বইন, তারারে প্রশ্ন করেন, তারার মাথার কিতা কিতা আইডিয়া আছে এগুলা জানুন। একটু 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 করে হয়তো আজকে আমারে ভোট দিয়ে মানুষের যেতে একটু চেঞ্জেসের লাগে, হয়তো এই চেঞ্জেসটা একদিন পুরো ইন্ডিয়ারে চেঞ্জ করতে পারে। এবং আমি যেটা আগে কইছি যে আমরা অনেকেই ভাবি দুবাই যেতাম, অন্য কান্ট্রিতে যেতাম, হয়তো একদিন অন্য কান্ট্রির মানুষও ভাববো যে আমরা ইন্ডিয়াতে আইতাম। তো এই পরিস্থিতিটা যাতে ইন্ডিয়াতে আমরা ক্রিয়েট করতে পারি, জায়গা ছোট হোক না, নিলামবাজার ছোট জায়গা, করিমগঞ্জ ছোট জায়গা, ডিস্ট্রিক্ট ছোট, তো কিতা হয়েছে, ছোট জায়গার থেকে অনেক কিছু করা যায়। তো আমরা এখান থেকে চেঞ্জেসটা চিন্তা করি, আগামীতে হয়তো বহুত বড় চেঞ্জেস কিছু একটা অপেক্ষা করে আমরা লাগে। আমরা সব একসাথে থাকি, খুব ভালো করে কাজ করি, জায়গা উইগা ভুলে যাই, নিলামবাজার, করিমগঞ্জ, পাতারকান্দিতে ভুলে যাই, সব একসাথে মিলিয়ে কাজ করি, বৃহত্তর একটা আন্দোলন করি, জায়গা ডেভেলপমেন্টের লেগে আমরা যতটুকু দরকার ভয়েস রেস করি। আই হোপ একদিন বাম্পার ভাবে আমরা থাকতে পারবো। আমি এই আনসারের জন্য তালি না দিয়ে আমি পারছি না, মানে অত্যন্ত ভালো লাগছে এই আনসারগুলো পেয়ে, সত্যি বলছি। মানে আমি হয়তো বা আমার পাবলিকরা দেখেছেন যারা লাইভে রয়েছেন, আমি একটু পিছন দিকে গিয়েছিলাম, পিছন দিকে গিয়ে আমি এখান থেকে একটি নিয়ে এসেছি, যে আমার কাছে ছিল এটা, মানে আমার স্কুলের মধ্যে থাকে, আমি প্রায় সময় আমার যে গেস্টরা আসেন তাদেরকে আমার বরণ করার জন্য আমি এনে রেখে দিয়েছি এগুলো। তো আমি সত্যি কথা বলছি, আমি মানে মিথ্যা বলছি না, আমি মনে মনে ভেবেছিলাম যে যদি আমার
জীবুদার আনসারগুলো পেয়ে আমি যদি মন থেকে সন্তুষ্ট যদি ফিল করি যে একজন পারফেক্ট লিডার আমরা পেয়েছি, এরকম যদি ফিল যদি হয় তাহলে আমি বরণ করব। নাহলে অনেক রয়েছেন প্রথমে আসবেন, বরণ করবেন, তারপর বসিয়ে কোয়েশন করবেন। আমি প্রথমেই বলে দিয়েছি আমার ভিউয়ার্সদেরকে, আমার এরকম মানে হানি কোটিং করার বা করার কোনো আমার মানে নেই, স্বভাব নেই। আমার আনসারগুলো তোমার কাছ থেকে শুনে অনেক মানে আপনার কাছ থেকে শুনে অনেক ভালো লেগেছে, সেজন্য আমি এট লাস্ট আমি বরণ করতে যাচ্ছি। হয়তো বা মানে বিপরীতে, সেটা রিচুয়ালসের বিপরীতে, কিন্তু লাস্টে আমি আপনাকে করতে যাচ্ছি, বরণ করতে যাচ্ছি, ঠিক আছে? আর এখানে শেষ নয়, আমার একটা গিফট রয়েছে মানে আপনার জন্য, সেটাও আমি দেখাচ্ছি। সেটা তেমন কোনো গিফট নয়, আমি দেখাচ্ছি। কি গিফট তো ছোট বড় হয় না। ধন্যবাদ। আর আরেকটা জিনিস যেটা আমি অনেক রিসার্চ করে, প্রায় কালকে যে বলেছিলাম তোমাকে, প্রায় 3:30 অবধি আমি রিসার্চ করেছি। তো 3:30 অবধি রিসার্চ করে অনেকে বলেন যে 5 বছর তো গেছে গিয়া খালি বুঝতে বুঝতে, ঠিক আছে? যে 5 বছর হইন, যে প্রথম 5 বছর তো আমার খালি বুঝতে বুঝতে গেছে গিয়া, ঠিক আছে? তো আমি চাই না যে আমাদের জীবিতেশ দাস বা জীবুদার কাছ থেকে এই কথা শুনতে। সেজন্য আমি বলি, জীবুদার সোশ্যাল ওয়ার্ক করছে, মানুষের জন্য কাজ করছে, উনি করুক, ঠিক আছে? আমি নিজে রিসার্চ করেছি, অনেক সময় রিসার্চ করে আমি একটি পয়েন্ট আমি বের করে এনেছি, যে এখানের মধ্যে আপনারা দেখতে পাবেন, ভিউয়ার্সরা একটু ফোকাস করবেন এখানে, যে roles and responsibilities of an Anchalik Parishad or Councillor, guide to serving to the Anchalik Panchayat, ঠিক আছে? তো এটা আপনারা দেখতে পাবেন, এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে প্রত্যেকটা পয়েন্ট আমি যত সবগুলো করেছি সেগুলো আমি নোট করে এখানে যে উদয়ের জন্য রেডি করেছি, ঠিক আছে? কোথা থেকে ফান্ডিং আসে, কি কি দায়িত্ব রয়েছে, কি কি রয়েছে, সবগুলো এখানের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে? তো আই হোপ এর থেকে বেটার কোনো গিফট আমি দিতে পারবো না। যে এটাও কিন্তু A4 সাইজ পেপারের মধ্যে আমার প্রিন্টার রয়েছে, সেই প্রিন্টার দিয়ে প্রিন্ট করে, যে হয়তো বা 5 থেকে 10 টাকা, হয়তো অনেকে ভাবতে পারে যে অনেক বড় কোনো কিছু গিফট দেবে আর সেই গিফট থেকে মানে ইন রিটার্ন কোনো কিছু পাওয়ার আশা রয়েছে। আমার এরকম কোনো কিছু নেই দাদা। মানে একটা জিনিস যদি এট লাস্ট তুমি একটা জিনিস যদি বলো যে সবাইকে যে আমার পেজটি ফলো করার জন্য, আর যদি মানে তোমার মনে হয় যে এরকম কন্টেন্ট মানুষ কনজিউম করা দরকার, তাহলে বলবে আর কি, যে পেজটি ফলো করার জন্য, বা আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেটিকে সাবস্ক্রাইব করার জন্য, যেখানে আমি কন্টিনিউয়াসলি শিক্ষণীয় জিনিস যেগুলো রয়েছে সেগুলো আপলোড করার চেষ্টা করে থাকি, ঠিক আছে? তো আশা করছি এই গিফট তোমার ভালো লাগবে। বাকি এটা সম্বন্ধে কোনো কিছু বলতে চাইলে আগে বলতে পারো। প্রথমত আমি মোস্টলি আমি রেকমেন্ড করি না কেউরে যে অমুক পেজরে ফলো করো, অমুকটারে শেয়ার করো। আমি পাবলিকের উপরে ছাড়িয়ে দিই, যদি ভাল লাগে তাইলে শেয়ার করিও। সেম ওয়েতে আজকের আমরা বিশ্বজিতের এই পেজের কথা বা বিশ্বজিতের ফলো করার কথাটাও সেম কইমু। যদি মনে হয় যে আজকের এটা ফ্রুটফুল আসিল, এটা একটা অ্যাওয়ারনেস টাইপ একটা কন্টেন্ট আসিল, এটা সমাজের হেল্প হইব, সমাজের মানুষ জাগবো, তাইলে শেয়ার করবা। যদি মনে করেন যে না এটা শেয়ার করিয়া কোনো লাভ হইতো না, মানুষ জাগতো না, অনেকেই প্রশ্ন করে, একটা কথা কয়, আমি কথাটা কইতে বাধ্য হইলাম, তুমি একলা কিতা করতে পারবা যদি পুরো সিস্টেমটা ওদিকে থাকে? তো আমি জানি না, আমি কোনো না কোনো জায়গায় একটা জায়গায় পড়ছিলাম যে বিবেকানন্দ কইছিল যে ইউ অ্যালোন ক্যান ডু এভরিথিং, ইউ কান্ট ইভেন ইমাজিন হোয়াট ইউ ক্যান ডু। তো আমার এই কথাটা কোনো না কোনোভাবে আমার ভিতরে লাগছে যে একটা বহুত কিছু করা যায়। আজকে নেতাজি হোক বা আজকে আমরা বিবেকানন্দ হোক বা আজকে ভগৎ সিং হোক বা যাই হোক, আমি তার তুলনা করলাম না আমার সাথে, আমি কইলাম যে লেজেন্ডরা তারাও পারতো কিন্তু ঘরে বইয়া আরামসে দিব্যি মানে এরকম, তখন তো মানে সোশ্যাল মিডিয়া আসিল না, বাট যখন বারোই তো পাড়াতে একটা আড্ডা দিত, দিয়া একটা গল্প করতো। আমার এরকম স্বপ্ন আছে দেশটার এরকম চেঞ্জ করতাম, তো তারাও পারতো ঘর থেকে বারোই একটা ডায়লগ দিয়ে ঘরে ঘুমাই থাকতো। কি দরকার আছে তারা দেশের লাগি যুদ্ধ করার, বারণীর মানে হাওয়ার এগেনস্টে যাওয়া? একটা মানে যখন কেউ দেশে মানে দেশ অলরেডি পরাধীন, যখন দেশ অলরেডি আরেকজনের রুলিংয়ে চলে, এর এগেনস্টে গিয়া মানে স্রোতের বিপরীতে গিয়ে দাঁড়ানোর দরকারটা কিটা আসল তারা?
তো আজকে হয়তো এরকম সিচুয়েশন আমরাও আই গেছি, আমরা দেখতে 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 অভ্যস্ত হয়ে গেছি যে আমরা আশপাশ কোনোভাবে ডেভেলপ হন না। তো এটার লেগে আমরা স্রোতের বিপরীতে যাইলাম। তো স্রোতের বিপরীতে গিয়ে একা অনেক কিছু করা যায় যদি করার মেন্টালিটি থাকে। করার মেন্টালিটি যদি থাকে না, তাইলে এরকমই আপনারা ভিডিওগুলো দেখে ইগনোর করিলি বা কোনো অসুবিধা নাই। আর যদি মনে করেন যে এই ভিডিওয়ে কিছু লাভ হইব, আরও 5টা মানুষ জাগবো, তাইলে প্লিজ শেয়ার করবা। এরকম একটা কন্টেন্ট ক্রিয়েটারে আপনারা সাপোর্ট করুন। তার যেটা ইউটিউব চ্যানেল আছে বা যেটাই আছে এটারও আপনারা সাপোর্ট করবা, কারণ ফেসবুকে গেলে ইউটিউবের ডিটেলসও পাই দিবা আপনারা। তাইলে এরকম মানুষের সাপোর্ট করুন। দেখুন প্রচুর ভিডিও তো আমরা দেখি, কেউ নাচে, তো কেউ দামাইল দিয়ে, কেউ কেউ ফাইজলামি করে, তো কিছু করে, তো প্রচুর মিলিয়ন্স অফ ভিউজ যার। কিন্তু হ্যাঁ ঠিক আছে, এটা একটা এন্টারটেনমেন্টের দরকার আছে, আমি কইলাম না যে এটা সোসাইটির দরকার নাই, এন্টারটেনমেন্টের যথেষ্ট দরকার আছে। এন্টারটেনমেন্টের সাথে সাথে আরও 5টা মানুষ কীভাবে বাঁচতো এটারও দরকার আছে। গতিকে চেষ্টা করবা এরকম কন্টেন্টগুলারে স্প্রেড করার, আরও মানুষ জাগরণ করার, হয়তো অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে এই শহরের। খুব ভালো থাকবা, এরকম একটা মানুষের সাপোর্ট করবা। তোমার এই উত্তরীয়টা আমি দর্শকরা আমি ডেডিকেট করলাম, এটা এটা তারা ডিজার্ভ করে, এটা আমি উত্তরীয় ডিজার্ভ করি না। যদি কোনোদিন কিছু করতে পারি তারপরে দিওয়ানি উত্তরীয়, আমি খুশি হইমু। বাকি যেটা গিফট দিছো তুমি, এটা তোমার কাছে সামান্য গিফট হইতে পারে, বাট এটা আমার কাছে বহুত বেশি কিছু, কারণ রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস জানাটা খুবই দরকার, যেহেতু এই ডিপার্টমেন্টে আমি নমিনেটেড হয়েছি। তো রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিসগুলো আমি আজকেই দেখবো রাত্রে গিয়ে। এটা আমার কাছে বহুত একটা উপকারী একটা জিনিস তুমি আমার দিছো, এটা লেগে অসংখ্য ধন্যবাদ। এই ক্যামেরার পিছনে যে 2টা মানুষ আছে, একজনের নাম কমরুল আমার ছোট ভাই, আরেকজন হইলে গিয়া তার নামটা শামসুল, ইয়াস শামসুল। তো কমরুল আর শামসুল এই 2টা মানুষে আরও বেশি ধন্যবাদ দিলাম, এতক্ষণ অবধি সহ্য করিয়া যার এবং ধৈর্য ধরিয়া তারা আমরা কথাগুলো শুনে স্ক্রিনের পিছনে, তারা 2জনকে আরও বেশি ধন্যবাদ দিলাম যে পেশেন্সের লাগিয়া আর আমার সাপোর্ট করার লাগিয়া। আর এই লাইভটা যাতে আরও মানুষের কাছে পৌঁছায়, প্লিজ একটু চেষ্টা করবা। বাকি খুব ভালো, তখন আপনারা সব একসাথে মিলিয়ে থাকি, যেটা আগেই কইছি। আর তোমার চ্যানেলটা গ্রো হোক, এটাও চেষ্টা করবো। তোমরা একসাথে যাতে আরও কাজ করো, কমরুল শামসুল, তোমরাও লাইফে বহুত মানে শাইন করো লাইফে, এটাও চাইবো। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ দাদা। তো এটা আমরা হ্যান্ড ওভার করে দেবো। আমরা সবাইকে বলবো একবার আপনিও চলে আসুন, চলে আসুন। এটা এখানে ডাকুকে রেখে দিয়ে আসুন। না না না, Yes. Mm.